আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা মাইক্রোসফট ওয়ার্ডের তৃতীয় ক্লাসে জয়েন করেছি, ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা এর পূর্বে যেই লেসন গুলো জেনেছি, শিখেছি, সেগুলো থেকে একটু সামনে আগ বাড়িয়ে আমরা কিছু জানবো। বিশেষ করে গত ক্লাসে আমরা কিছু টুল জেনেছি। আমি নতুন একটা ফাইল লিখছি। আমরা হোম ট্যাবের ক্লিপবোর্ড, ফন্ট এবং প্যারাগ্রাফের কিছু কাজ শিখেছি, তাই না? আজকে আমরা প্যারাগ্রাফের বাকি কাজ শিখবো, স্টাইলে যাব ইনশাআল্লাহ। আমরা বরাবরের মতো কিছু লেখা আনলাম। আমরা যেই বিষয়গুলো জানা জরুরি আমাদের, আজকে প্যারাগ্রাফে সেই বিষয়গুলো জানবো। প্যারাগ্রাফের বিষয়গুলোর মধ্যে অ্যালাইনমেন্ট, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, অ্যালাইন লেফট, সেন্টার, অ্যালাইন রাইট, আর এটা হলো জাস্টিফাই। এগুলোর কিবোর্ড শর্টকাট কি হবে ওটা দেওয়া আছে। এগুলো মুখস্থ করে নিলে ভালো। কন্ট্রোল ই দিয়ে সেন্টারে চলে যাওয়া যায়, অর্থাৎ আপনি এখানে প্যারাগ্রাফে যে কোনোখানে রেখে যদি কন্ট্রোল ই বাটন দেন, দেখেন ঠিক মাঝখানে চলে আসছে। আবার কন্ট্রোল আর, রাইটে চলে যাবে। আর, আর ফর রাইট, এল ফর লেফট, এগুলো চেনা সহজ। সেন্টারের জন্য ই যে কেন জানি না, এবং জাস্টিফাইড এর জন্য কন্ট্রোল জে। জাস্টিফাইড দিয়ে যে কাজটা হয়, সব দিক থেকে লেখাগুলো অর্থাৎ ডানে এবং বামে দুই সীমানাকেই সুন্দর করে গুছিয়ে রাখে। আমরা একটু ভালো করে আমি বোঝার ওটিপি জন্য লিখেছি, তুই একটা এখানে পড়। ঠিক আছে। বড় লেখা নিই। উল্টো হয়ে গেল কাজটা। আমি চেয়েছিলাম, হ্যাঁ, একটা প্যারাগ্রাফ বড় সড়ো হলে বোঝানো সহজ হয়। এই প্যারাগ্রাফটা দেখেন, দুটো প্যারাগ্রাফে তিনটা আছে মোট। দুইটা দুইটা প্যারাগ্রাফেই লাইনগুলো দেখেন লেফট অ্যালাইনমেন্ট করা আছে, অর্থাৎ এটা দেখলে বোঝা যাচ্ছে। কিন্তু যদি সেন্টার অ্যালাইনমেন্ট করা থাকতো তাহলে এরকম হতো। এবং এখানেও যেই বাটনটা অ্যাক্টিভ হয়ে আছে, বোঝা যাবে যে এটা সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে আছে। আপনি রাইট অ্যালাইনমেন্টের জন্য এই ক্লিক দেন, দেখবেন যে ডান সাইডে সেই ইনলাইন হয়ে গেছে লাইনগুলো। কিন্তু আহ, প্রয়োজন মাফিক সে জায়গা নিয়ে বাম পাশে ফাঁকা রেখেছে। এটার বিপরীত হলো লেফট লেফট অ্যালাইনমেন্ট। কিন্তু যদি জাস্টিফাইড করেন, দেখেন কেমন হয়। এটা সবচেয়ে সুন্দর হয়, দেখেন ডানে এবং বায়ে সে ঠিক গুছায় নিছে, ডানে বায়ে দুই দিকেই অ্যালাইনমেন্ট করে দিচ্ছে। এইটা অনেক সময় ঝামেলা হয় একটা কারণে, এটা হলো এটা বাদ দিয়েই দেখি। আমরা যদি কয়েকটা ওয়ার্ড লিখি এখানে, হ্যাঁ, যখন এরকম কোন ছোটখাটো লাইনে আমরা এই কাজটা জাস্টিফাইড করতে যাব, দেখেন কি হয়, হচ্ছেই না। তার মানে তার পছন্দ হয়নি আর কি, ব্যাপারটা এরকম। আর একটু বাড়ান, এবার দেখেন, তারপরেও হচ্ছে না। আর একটু বাড়াই, তারপরে নিচ্ছে না। এটার কারণ হলো, একে যদি ডানে যেতে হয় এবং বাঁয়েও থাকতে হয়, তাহলে এই মাঝখানের যে লেখাগুলো অনেক বেশি ফাঁকা ফাঁকা হয়ে যাবে, এতে দেখতে ভালো লাগবে না। যাই হোক, এটা আমরা বুঝবো যে কখন আমরা আহ, কোনটাকে দিয়ে সাজাবো, কোন টুল ব্যবহার করবো। তো এরকম বড় লেখা থাকলে কমপক্ষে দুই তিন লাইন যদি হয়, তাহলেই আমরা জাস্টিফাইড করে দিব। দেখেন জাস্টিফাইড দিলে খুব সুন্দর লাগে। তো এই হলো অ্যালাইনমেন্টের ব্যাপার। লাইন স্পেসিং এর এখানে একটা টুল আছে, দেখেন এটা আমরা মনে হয় ওইদিন দেখিয়েছিলাম। লাইন স্পেসিং এর, ধরুন আপনার এই লেখাটা, আপনি এই লেখাটাকে যদি আর একটু ফাঁকা ফাঁকা করে লাইন স্পেসিং রাখতে চান, দেখেন এখানে ক্রমান্বয়ে বাড়ছে। 2.15, 1.5 মানে দেড় স্পেস, 2 মানে দুই স্পেস,
2.5 স্পেস 3 স্পেস পর্যন্ত আছে। তো হতে পারে আপনার প্রয়োজন আছে, মাঝখানে আরো কিছু লেখা হতে পারে। যেমন বলেছিলাম আমরা এডিটের ব্যাপারে, কাউকেও যদি এডিট করতে হয় সেক্ষেত্রে একটু ফাঁকা রাখলে ভালো হয়। তো এইরকম কারণে এইসব টুলগুলো ব্যবহার করা হয়। আবার যদি এটা আপনি ফিরে আনতে চান, তাহলে এটা একটা শর্টকাট কি আছে, Ctrl 1 দিলে সিঙ্গেল স্পেস চলে আসে, যদি Ctrl 2 দেন ডবল স্পেস চলে আসে, Ctrl 5 দিলে দের হবে। এটা মনে রাখার মতো বিষয়। হ্যাঁ, বাট বাকিগুলোর আর কমান্ড নাই, সম্ভবত নাই, আমি যতটুকু জানি। আমি ট্রাই করেছি যে Ctrl 3 দিলে 3 স্পেস হয় কিনা, হচ্ছে না। Ctrl 1 দিলে আবার সিঙ্গেল স্পেস হচ্ছে। এই এই টুলগুলো এতটুকু আমরা জানলাম। আচ্ছা, এর আরো ডানে যদি আসে, আমরা নিচ থেকে ধরছি এই জন্য এগুলো একটু সহজ। শেডিং, আমরা শেডিংটা মনে হয় ওই দিন দেখেছিলাম একটু। আমরা যদি কোনো লেখায় শেডিং দিতে চাই, শেড দিতে চাই, দেখেন একেবারে শেড হয়ে যাচ্ছে। এবং মজার ব্যাপার, আপনার এই লেখাটা তো কালো রঙের ছিল, আপনি ব্ল্যাক শেড দেওয়ার কারণে সে যদি কালো লেখা থেকেই যেত তাহলে কিন্তু আর দেখা যেত না। কিন্তু প্রয়োজন মাফিক সে নিজে নিজেই লেখাটা সাদা রং করে ফেলছে। আমরা অন্য শেডও নিতে পারি। দেখেন এখন আবার যেহেতু কালো দেখা যাবে, কালো রঙের হয়ে যাচ্ছে ফোনটা। এরকম বিভিন্ন শেড দিতে পারি, আমাদের প্রয়োজন হতেই পারে। বিশেষ করে আমরা যখন কোনো লেখায় হেডিং দেখতে পাই, ধরুন সাপোজ আমরা এই একটা রচনা, এটা বিউটিফুল বাংলাদেশ, এটা যদি আমাদের রচনার বিষয় হয় ওটা নিশ্চয়ই মাঝখানে আসবে। এটাকে আমরা সিলেক্ট করে আর একটু বড় করতে চাই, হয়তো বোল্ড করতে চাই, একটু ডিজাইন করতে পারি। হ্যাঁ, এরকম অনেক ডিজাইন এখানে আছে আমরা জানি, সেগুলো নিতে পারি ইত্যাদি। ইভেন আন্ডারলাইন হওয়া উচিত যদি মনে করেন। এটাই তো এরকম টাইটেল হয়। এই টাইটেলটা এমন হতে পারতো যে আমরা তো এখানে একরকম করলাম, আরেক রকমও হতে পারতো। যেমন ছোট ছোটখাটো টাইটেলের নিচে যদি কোনো হেডিং থাকে, যেমন ধরুন আমরা এই বাক্যটাকেই যদি এখানে হেডিং সাজাই, আমরা চাচ্ছি এটাকে এরকম শেড দিয়ে সাজাতে, তাতে মাঝখানে আনলে আর সুন্দর হবে, তাই না? এরকম লেখা কিন্তু আমরা পাই, বিশেষ করে ওয়েবসাইটে থাকে, তারপর কোনো অ্যাসাইনমেন্টে অনেক সময় থাকে, বিশেষ করে সিভিতে থাকে। সিভি সাজাতে আমরা এই ধরনের টুলগুলো কিন্তু ব্যবহার করি। আর একটা জিনিস বিষয়, এটা আমরা মনে হয় দেখেছিলাম, আপনারা যদি এরকম, এই যে দেখেন এই যে প্যারাগ্রাফে যে কোনো এক জায়গায় রেখে যদি আমরা এটা ক্লিক দিই, এটা বাই ডিফল্ট বটম বর্ডার হয়ে আছে। দেখেন নিচে একটা বর্ডার চলে এসেছে। এটা অনেক সময় হেডিং এও কাজে লাগে। আমরা যদি এই শেডটা তুলে দিই, দেখেন কেমন, নো কালার। এরপরে যদি এখানে যে কোথাও রেখে এইটা আমরা ক্লিক দিই, হ্যাঁ দেখেন সুন্দর করে একটা আন্ডারলাইনের মতো হয়ে যাচ্ছে। আন্ডারলাইন তো আসলে এরকম হয়, এই যে আমরা যদি কোনো লেখা সিলেক্ট করে এখানে ক্লিক দিই অথবা Ctrl U টিপ দিই, তখন আন্ডারলাইন হয়ে যায়। কিন্তু একেবারে বর্ডারের জন্য, বটম বর্ডারের জন্য এই টুলটা মোক্ষম। আসলে এখানে অনেক বর্ডার আছে, অনেক ধরনের বর্ডার আছে। ইভেন আমরা যদি একই সঙ্গে উপরের বর্ডারটাও দিই, অনেক সুন্দর দেখাচ্ছে। এরপরে এই লেখাটা আহ, বিভিন্ন ডিজাইন দিতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এটা আমাদের ব্যাপার, আমাদের প্রয়োজনের ব্যাপার, রুচির ব্যাপার। আচ্ছা, এই টুলটার টোটাল অনেকগুলো কাজ আছে এরকম। অল বর্ডার যদি দিই কোথাও, দেখেন টোটালটাকে একটা বর্ডার দিয়ে দিচ্ছে। প্যারাগ্রাফে ক্লিক দিয়ে আমরা যদি একটা বর্ডার দিলাম, অল বর্ডার দিলেও হবে। আবার যদি এইটা দিই আউটসাইড বর্ডার, তাতে একই কাজ করবে। এটার কারণ হলো একটা প্যারাগ্রাফ। যদি এমন হতো, আমরা নিচে যাই একটু, আমি বেশি সময় নিয়ে ফেলছি।
যদি এমন হতো এই সবগুলো সিলেক্ট করে আমরা যদি অল বর্ডার, এবার দেখেছেন, এবার কিন্তু প্যারাগ্রাফ আলাদা আলাদা কেউ কথা বলছেন, কাইন্ডলি কথা বলবেন না। আলাদা আলাদা প্যারাগ্রাফ হওয়ার কারণে প্রত্যেকটাই আলাদা বক্সে বন্দি হয়ে গেছে। কিন্তু কখনো যদি আমরা একটা প্যারাগ্রাফকে এইভাবে অল বর্ডার কমান্ড দিই, তাতেও শুধু চারপাশে অর্থাৎ আউটার সাইডে যে বর্ডারটা সেটাই হবে, কারণ প্যারাগ্রাফ একটাই নেই। ওকে, এটা কিন্তু অনেকটা টেবিলের মতো লাগতেছে, তাই না? টেবিল ঠিক এরকম না, অ্যাকচুয়ালি টেবিলের কাজটা আরো, সেখানে আমরা যাব, টেবিলের কাজ করব আমরা। আচ্ছা, বর্ডারের বিষয়টা দেখলাম। এই বর্ডারটা বিভিন্ন ভাবে সাজাতে পারেন। আমরা যদি এইটাকেই সিলেক্ট করে এখানে ধরুন এইখানে চলে আসি, দেখেন এখানে কত কিছু আছে। এইটাতে দেখেন বর্ডার্স আছে, এই যে এইটাতে আমরা অলরেডি কাজ করেছি। আবার দেখেন পেজ বর্ডার আছে, টোটাল পেজটাকে আমরা কিন্তু বর্ডার দিতে পারি। যেমন একটা বক্সের মতো যদি আমরা দিই, এখানে দেখেন কি হয়, পেজের চারপাশে দেখেন একটা বক্স হয়ে গেছে। আমরা যদি প্রিন্ট প্রিভিউ যাই, দেখছেন এটা টোটাল পেজটাকে একটা বর্ডার করে ফেলছে। এটার কিন্তু আপনার প্রয়োজন হতে পারে, অনেক সময় আমরা পেজ বর্ডার দিই, এবং পেজ বর্ডারে অনেক সময় অনেকগুলো ডিজাইনও দেওয়া যায়। এটাতেও আমরা ঢুকবো, বর্ডার শেডিং এ যান, পেজ বর্ডারে যান, কাস্টমে যান, এখানে থ্রিডি কিছু আছে। হ্যাঁ, থ্রিডি তে গেলেও হবে, এখানে কালার আছে, এখানে আপনার থিকনেসটা আছে, উইথ, আর আর্ট আছে। এখানে দেখেন বিভিন্ন আর্ট, বিভিন্ন ডিজাইন, আপনি এগুলো ইউজ করতে পারেন। দেখেন চারপাশে এরকম বর্ডার হবে, আপনি যদি তুলে দেন শুধু উপরে থাকবে না আর তিন পাশে থাকবে, এরকম হতে পারে। আবার যদি মনে করেন না লেফট বর্ডারে শুধু এটা রাখবো, দেখেন পেজে এরকম বর্ডার চলে আসবে, এবং এই বর্ডারটা আর ওখানে অনেকগুলো আর্ট দেখতে পেলেন। এই ক্ষেত্রে পেজের যে কোনো এক জায়গায় রাখলে ওই পেজটাকে সে কভার করবে, যেহেতু পেজের ব্যাপার। পেজ বর্ডার এভাবে নির্বাচন করতে পারেন। এরকম অনেকগুলো আছে দেখেন, অনেক সময় এই নিচের গুলা বেশি কাজে লাগানো হয়। এই বর্ডার গুলো সুন্দর। এখানে যেমন শুধু নিচে দিলাম, হ্যাঁ, আর তুলে দিলাম, দেখেন বাম পাশ থেকে চলে গেছে এবং নিচে একটা বর্ডার এরকম চলে আসছে। এটা অনেক সময় কিন্তু ব্যবহার করা হয় এই ধরনের। এই বর্ডার গুলো খুব কম কাজে লাগে, কিন্তু আমরা জেনে রাখলাম। আচ্ছা, আরেকটা শেখার ছিল এখানে, শেডিং। শেডিং দেখেন এখানে ফিল কথাটা আছে, ফিল কোন কালার দিয়ে ফিল করবেন সেটা। আর এখানে প্যাটার্নও দেওয়া আছে, আপনি এই রঙের দিবেন সেটাতে কত পার্সেন্ট সলিড দিবেন, তাহলে 100%, অনেক কম 5%, 10%, এইভাবে অনেকগুলো পার্সেন্টেজ দেওয়া আছে, অনেকগুলো আছে। এরপরে আবার গ্রিডনেস আছে, ডার্ক গ্রিডনেস। আমরা যদি এটা দিয়ে দেখি, এটা দেখাই যাচ্ছে না এই জন্য যে এটা এমনিতেই কালো ছিল, আরো কালো হয়ে গেছে। আর এখানে ক্লিক না দিয়ে আমরা যদি এইখানে দিই, দেখেন এবার হয় কিনা ব্যাপারটা। আমরা যেটা করেছিলাম সেটা শেডিং এ গিয়েছিলাম, একটা কালার দিই আমরা, একটা হালকা সবুজ কালার দিই, এটা পার্সেন্টেজে মাত্র 15% দিব, দেখি দিয়ে দেখি 20% দিই। ওকে, এটা ফিল কালার, বুঝছেন, ফিল করেছে এই কালারে, এবং এটার পার্সেন্টেজ কমিয়ে দেওয়ার কারণে দেখেন ডট 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 দেখা যাচ্ছে। আবারও যদি যাই ওখানে, এটা আমাদের সময় বেশি নেওয়া হয়ে যাচ্ছে আসলে, আমি অনেক জটিল কিছু জায়গায় যাব আমরা। তারপরে দেখি, এই দেখেন দুই রঙের মিক্সচার হয়ে গেছে। ওকে, এটাতে আমরা আর সময় দিব না। এখানে ড্র টেবিল আছে, ভিউ গ্রিডনেস আছে, ভিউ গ্রিডনেস যদি দেন, তো এখানে গ্রিড লাইন তো আমরা রাখিনি, কাজে গ্রিডনেস দেখার সুযোগ এখানে নাই, আপাতত প্রয়োজন নেই। যদি কেউ থেকে যান আমাকে জানাবেন। আমরা আসলে আহ, অনেক জটিল কিছু শিখতে চাচ্ছি, সামনে সেজন্য আগাবো। এই ফাইলটা আমি ডিলিট করে দিলাম, নতুন একটা ফাইল নিব, নতুন কিছু শেখার জন্য বিজি হয়ে গেছি, যে জন্য আমি সরে আসলাম। আচ্ছা, এবার দেখেন উপরের যে টুলগুলা, প্রথমে আছে বুলেটস, তারপর নাম্বারিং, হ্যাঁ, তারপর আছে মাল্টি লেভেল লিস্ট। এরপরে এই দুটো সহজ,
এগুলো হলো ইনক্রিজ ইন্ডেন্ট এবং ডিক্রিজ ইন্ডেন্ট। আর এটা হচ্ছে সর্টিং, এটা হলো শো হাইড, এটা আসলে প্যারাগ্রাফ। শো হাইড প্যারাগ্রাফ। ওকে, এগুলো আমরা দেখবো, জানবো। প্রথমে যেটা দেখবো আমরা, এই বুলেটটা অনেক সময় ব্যবহার করা যায়, বিশেষ করে কোনো লিস্ট তালিকা তৈরি করতে গিয়ে। ধরুন আমরা যদি কয়েকজনের নাম লিখি, ওকে, আহমদ, সাইদ, নূর, বলুন কি লিখবো নাম, পায়েল, সুবাইল, আমার 5টা নাম লিখলাম। ধরুন আমরা এই নামগুলো সাদামাটা ভাবে এরকম তালিকার না রেখে আমরা যদি বুলেটিং করি, এরকম গুছায় দেখালো, হয়তো উপরে কোনো হেডিং ছিল যে কয়েকটা নাম দেয়া হলো, বা এই কয়েকজন নামের তালিকা আমরা নিম্নে দেখালাম। তো সেক্ষেত্রে যদি এরকম বুলেট ব্যবহার করতে চান, জিনিসটা গোছালো হয়, দেখতে সুন্দর লাগে। আদারওয়াইজ এখানে আমরা নাম্বারিংটাও শিখে ফেলবো, নাম্বারিংও দিতে পারেন। হ্যাঁ, নাম্বারিং এও আমরা এই কাজটা করতে পারি। এখন যদি বুলেট ব্যবহার করি, সেক্ষেত্রে দেখেন আমরা যেই পর্যন্ত করলাম, এরপরে এন্টার দেন, সে কিন্তু অটোমেটিক্যালি ঠিক সেম জিনিস, সেম বুলেট একটা নিজেই নিয়ে নিল। আমরা আবার আবার লিখি, আবার লিখি, সে নিতেই থাকবে। আচ্ছা, এরপরে যদি মনে করেন এখান থেকে বের হবো কেমনে, ওকে, ব্যাক স্পেস দিলে আপনার চলে যাবে। ওকে, এরপরে যদি আমরা এই নাম্বারটাও ব্যবহার করি, আমরা এটাই কপি করে নেই, এবারে আমরা নাম্বারটা ইউজ করি, এটাকে এই নাম্বার দিয়ে দিই সরাসরি। একই ব্যাপার ঘটবে এখানেও, আমরা যদি 5 নাম্বারের একটা নাম লেখার পর একটা দিই, সে নিজে নিজে 6 হয়ে যাবে। এবং ঠিক যেই স্টাইলে নাম্বারিংটা করা আছে, যেমন ফুল স্টপ দেওয়া আছে, ঠিক সেভাবেই সে কিন্তু নিয়ে নিচ্ছে। তো এইভাবে আমরা বুলেটিং এবং নাম্বারিং করতে থাকতে পারি। এখন এইখানে একটা নতুন টুল আছে, অর্থাৎ এই দুইটার বাইরে একটা টুল, সেটা হলো মাল্টি লেভেল লিস্ট। এই মাল্টি লেভেল লিস্ট আসলে কি? আমরা স্যার যদি এটা কেমনে করে নাম্বারিংটা আবার দেখান। নাম্বারিংটা আপনি লিখে নিতে পারেন। এই যে আমরা বললাম যে আমরা প্রথমে লিখে নিয়েছিলাম কয়েকটা নাম। হ্যাঁ, এরকম নাম লিখবেন, আপনার নামটাই লিখি। হ্যাঁ, যে আমরা অনেকগুলো এই 4টা নাম লিখলাম। এই নামগুলো সিলেক্ট করে যদি আপনি এই নাম্বারিং এ ক্লিক দেন, তাহলেই নাম্বার হয়ে যাবে, অথবা বুলেটে ক্লিক দেন, বুলেট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা মাল্টি লেভেল লিস্টের দিকে যাব। হ্যাঁ, মাল্টি লেভেল লিস্টটা কেন দরকার হয় সেটা একটু বোঝা দরকার। ধরুন আমরা এই বাংলাদেশ নামটা লিখলাম, বাংলাদেশের আন্ডারে কয়েকটা বিভাগ থাকতে পারে, তাই না? যেমন রংপুর, তারপর সিলহেট, আমি ভুল করে বলিয়েন, চিটাগাং আমি সংক্ষেপে লিখি, সিটি জি লেখি। হ্যাঁ, তারপর কুমিল্লা বিভাগ কিনা, ওকে, এতটুকুই লিখলাম। আচ্ছা, এরকম বিভাগের আন্ডারে তো আবার জেলা থাকতে পারে। যেমন রংপুরের আন্ডারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ইত্যাদি। হ্যাঁ, অর্থাৎ দেশের আন্ডারে কয়েকটা বিভাগ থাকতে পারে, বিভাগের আন্ডারে আবার জেলা থাকতে পারে, জেলার আন্ডারে আবার কি থাকতে পারে, উপজেলা থাকতে পারে, ইত্যাদি। আমরা এখানে উপজেলাও দিয়ে দিই একটা, যেমন রুহিয়া, সদরটা আগে দেওয়া উচিত, তাই না? হ্যাঁ, রুহিয়া, ঠাকুরগাঁও সদর আর কি, রুহিয়া, এটা সদর লিখলে ভালো হয়, ব্র্যাকেটে লিখে দিই। এই দুইটাই দিলাম। হ্যাঁ, তো তাহলে এইখানে কিন্তু একই প্যারালাল লাইন হলে বোঝা গেল না আসলে কার অবস্থান কোথায়। সেই ক্ষেত্রে আমাদের
মাল্টি লেভেল লিস্ট প্রয়োজন হয়। আমরা যদি এইটাকে এখানে ব্যবহার করি, যেমন ধরুন এই দেশে আমি কোনো নাম্বারিং নাও রাখতে পারি। আমি যদি এইভাবেই ব্যবহার করি, রংপুর অর্থাৎ বিভাগে আমি 1 নাম্বার দিলাম, সেই ক্ষেত্রে পরের বিভাগ 2 নাম্বার হবে, তাই না? 2 নাম্বার হবে, তারপরের বিভাগ 3 নাম্বার হবে। এটা এখন আমরা যদি এইভাবে দিই হয় কিনা দেখি। হ্যাঁ, এইভাবে দেখেন, এ কিন্তু আহ, অন্য লেভেলের একটা নাম্বারিং করে ফেলছে। আমরা এটা চাই নাই আসলে। আমরা এখানে একটা একটা করেই দিই। হ্যাঁ, এই হলো একটা লেভেল। এখন রংপুরের আন্ডারে কিন্তু পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর। আমরা এটাকে মাল্টি লেভেলে নিলে সেম হয়ে যাচ্ছে। আপনি একটা ট্যাব দেন, দেখছেন সুন্দর সেকেন্ডারি একটা লেভেলে চলে গেল। কি করেছি আমরা? ট্যাব দিয়েছি, ট্যাব ইউজ করলেই কাজটা হয়ে গেল। এখন ঠাকুরগাঁর আন্ডারে যদি আপনি আবার, এটা এখান থেকেও হতে পারতো, এই যে এইভাবে হবে, এটাই সহজ। এরপরে আমরা এই লেখাটা এখানে দিয়ে দিই। অর্থাৎ এখানে আমরা তখন সাপোজ দাদার দিলাম, আবার এন্টার দিলে আবার সে সেকেন্ডারি মানে সেকেন্ড নাম্বারটা অটো নিয়ে নেবে। এটা রোমান 1 2 হলো। হ্যাঁ, এভাবে লেভেল ক্রিয়েট করা আর কি। অর্থাৎ আপনি এটা সহজ ভাবে বুঝতে হলে মানে এভাবে সহজ। যেমন ধরুন আহ ঠাকুরগাঁওটাই ধরি। হ্যাঁ, এটা তো জেলা। এটাকে যদি আমি নাম্বারিং এ নেই, দেখেন অটো 5 নাম্বারিং নিয়েছি, এখানে 4 ছিল তো। এরপরে আন্ডারে, এর আন্ডারে ডবল আন্ডার এন্টার, এন্টার দিলে দেখেন একেবারে সোজা 6 যাচ্ছে। এই যে এখানে ডবল স্পেস রাখা হয়েছে, সে নিজে এখন ডবল স্পেস নিয়ে নিচ্ছে। এই হলো ব্যাপার স্যাপার, মানে ও নিজে নিজে অনুমান করে নেয় যে এরপরে এইখানে যখন 6 আসলো, তখন আমরা চাচ্ছি আসলে ঠাকুরগাঁর আন্ডারে অন্য কিছু দিতে। সেক্ষেত্রে আমরা ট্যাব যদি দেই, তখন সে এর লেভেল চেঞ্জ করবে। অর্থাৎ 1 2 3 4 5 এইভাবে এই যে নাম্বারিং এর আন্ডারে হবে ABCD ইত্যাদি। তো এখানে যদি আমরা সদর লিখি, এবার এন্টার দেন, ঠিকই ওই প্যারালালে অন্য একটা নাম এসে গেছে। আবার এর আন্ডারে যদি কিছু রাখি, এইভাবে আসলার পর তো সি হলো, অর্থাৎ সেম লেভেলে আসলো। এরপরে ট্যাব দিবেন, দেখেন ঠিক তার পরের লেভেলে চলে যাবে। ইয়ার আন্ডারে একটা ইউনিয়ন থাকতে পারে, সাপোজ ইউনিয়ন 1। এরপরে এন্টার দেন ইউনিয়ন 2 স্যার ইত্যাদি। রোমান লেটারটা কেমনে আসলো? এটা অটো আসছে, দেখালাম যে এইটা আসবে। আবার দেখাবো? আচ্ছা, দেখাচ্ছি হ্যাঁ। আবারও। এই যে এই এই লেভেল, এই লেভেলে যখন আমি কাজ করতে থাকবো, তখন এন্টার দিলে তো সেম লেভেলে আসলো, তাই না? ABC আসলো। হ্যাঁ হ্যাঁ। তো এটা তো সেম লেভেল হয়ে গেছে। আমরা চাচ্ছি যে নেক্সট লেভেলে যেতে, সেই জন্য এই অবস্থায় আপনি কিবোর্ডের ট্যাব ইউজ করেন। ট্যাব বাম পাশে একদম নিচে যে কন্ট্রোল, তার উপরে শিফট, তার উপরে ক্যাপসলক, তার উপরে ট্যাব। এই ট্যাবটা একবার চাপলেই লেভেল চেঞ্জ হয়ে এসে নাম্বারিং এর লেভেলটাও চেঞ্জ করে ফেলি। এইখানে আমরা নাম দিচ্ছিলাম, যেমন ইউনিয়ন 1, আবার দেন ইউনিয়ন ইত্যাদি। এর পরেও যদি নেন, সেম লেভেলে আসলো, আপনি চাচ্ছেন যে এর আন্ডারে কিছু লিখবেন, তাহলে আবার ট্যাব দেন, দেখেন আবার সেই 1 আসছে। এটা ওইভাবে সাজানো আছে, আপনি এটা ইচ্ছা করলে এবার চেঞ্জ করুন। এরকম মাল্টি লেভেল করার জন্য আমরা কন্ট্রোল শিফট আর ট্যাব। না না না, আমি দেখাচ্ছিলাম আর কি। কন্ট্রোলের উপরে শিফট বাটন, তার উপরে ক্যাপস লক বাটন, তার উপরে ট্যাব। এই ট্যাবটাকে ব্যবহার করবেন আপনি লেভেল চেঞ্জের জন্য। হ্যাঁ, ওকে, আমরা আশা করি বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা নিয়ে আমরা টাইম নষ্ট করব না। আমরা এবার
অন্য একটা টুলে যাচ্ছি। এই টুলটা হলো ইনডেন্ট ইনডেন্ট ডিক্রিজ করা এবং ইনক্রিজ করা। ধরুন আমরা একটা আবার লেখা নিলাম। এই যে দেখেন, এটা তো একদম পেজে যে মার্জিন দেয়া আছে, লেফট মার্জিনটা সেখান থেকেই শুরু করেছে। আমরা চাচ্ছি যে এই প্যারাগ্রাফটা ঠিক এখান থেকে শুরু হবে না, আমি একটু ডান থেকে শুরু করাবো বা সরায় নিব। দেখছেন, সেই প্যারাগ্রাফটা কিন্তু একটা করে আমি ক্লিক স্টপও দিচ্ছি। তো করা যায় না। হ্যাঁ, একটা করে এই যে ইনক্রিজ করছি, অর্থাৎ সামনে আগাচ্ছি, ইন্ডেন্টকে আগায় নিচ্ছে সে। এই ইন্ডেন্ট কিন্তু এই সেই ইন্ডেন্ট, এইটা কিন্তু ইন্ডেন্ট। দেখছেন লেফট ইন্ডেন্ট লেখা দেখা যাচ্ছে। আপনি যদি এখানে ধরেও টেনে দেন, সে কিন্তু ইন্ডেন্টকে সামনে নিয়ে যাবে। কেমন? এভাবেও কাজটা করা যায়। আবার আপনি ব্যাক করাতে পারেন, আমরা এখানে ছিলাম তাই না। আবার যদি আপনি পিছাতে চান, ডিক্রিজ ইন্ডেন্টে ক্লিক দিবেন। দেখছেন, ডিক্রিজ ইন্ডেন্টকে ব্যবহার করলে পিছায় যাবে। একইভাবে দেখেন এদিকে কাজ করা যায় কিনা। যেখানে রাখেন প্যারাগ্রাফে দেখেন কি সুন্দর। টেক্সটে ব্ল্যাক কালার কেমনে দিলেন? জি জি, টেক্সটে ব্ল্যাক কালার কেমনে দিলেন এই ফুল টেক্সটে প্যারাগ্রাফে? এই ব্ল্যাক কালার, হ্যাঁ। ব্ল্যাক কালার বাই ডিফল্ট এমনিতেই আসে, আপনাকে দিতে হবে না। আপনি লিখতে গেলে কালোই লেখা আসবে, ব্যাকগ্রাউন্ডটা সাদা আর লেখা কালো। না, এটা পুরোটা সেন্টেন্সে ব্ল্যাক দিলেন, ওটা কিভাবে দিলেন? ও ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক দিয়েছিলাম। হ্যাঁ, 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 এটা তখনই কোশ্চেন করলে ভালো। তো এই যে শেড দিয়ে, হ্যাঁ দেখছেন। হ্যাঁ, হ্যাঁ, এটা যে কোনো রং দিতে পারবেন। হ্যাঁ। আর আরেকটা অপশন হলো এইটা, এই যে এটা। হ্যাঁ, এই যেমন ব্ল্যাক দিলে সে সাদা নিয়ে নিচ্ছে। বুঝাতে পেরেছি তো না? ওকে, আমরা পিছনে চলে গেছিলাম, আবার আসলাম আমাদের ইন্ডেন্টকে ইনক্রিজ করা এবং ডিক্রিজ করা। অর্থাৎ আপনি প্যারাগ্রাফে যেখানে রাখেন, আপনি ইনক্রিজ করতে পারেন এবং ডিক্রিজ করতে পারেন। এই এইটার হলো এই কাজ। প্যারাগ্রাফকে, প্যারাগ্রাফের ইন্ডেন্টকে ডানে বায়ে নেওয়া। এরপরে আমরা আরেকটা টুল এখানে দেখতে পাচ্ছি, অ্যাসেন্ডিং, সর্টিং বলে, যেটাই বলেন। সর্টিংটা অ্যাসেন্ডিং হতে পারে, ডিসেন্ডিং হতে পারে। ধরুন আমরা কয়েকটা নাম লিখছি। হ্যাঁ, জেড দিয়ে লিখলাম নামটা। হ্যাঁ, মামুন, তাহিদ, জুই, তামিজ, ইত্যাদি। আমরা চাচ্ছি এই নামগুলো যে আমরা লিখেছিলাম, ইভেন যদি নাম্বারিং এও থাকে। আচ্ছা, নাম্বারিং দিয়ে পরে লিখি, আমরা কাজ করি। এই নামগুলো কিন্তু অ্যালফাবেটিক্যালি সাজানো নাই। সেই ক্ষেত্রে আমরা সাজাতে এই টুলটা ব্যবহার করতে পারবো। এটাতে ক্লিক দিলেই শর্ট টেক্সট আসতেছে। এবং কাকে আমরা সর্টিং করব? প্যারাগ্রাফকে। এটা প্রত্যেকটা কিন্তু আলাদা প্যারাগ্রাফে আছে। এটা আমরা ক্লিয়ার কিনা? আমরা যখনই কোনো লেখালেখি এন্টার দিব, তখন কিন্তু আলাদা প্যারাগ্রাফ হয়ে গেল। এই জন্য প্রত্যেকটা নাম লিখেছি আমরা ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফে। ওকে, আবার আমরা যাচ্ছি, এই যে সর্টিং এ ক্লিক দিবেন, শর্ট টেক্সট, এখানে শর্ট বাই প্যারাগ্রাফ, ঠিক আছে। এরপরে টাইপ টেক্সট, আমরা টেক্সট টাইপ করেছি এবং এটাকে কি করব? অ্যাসেন্ডিং করব নাকি ডিসেন্ডিং করব? অর্থাৎ অ্যাসেন্ডিংটা হলো এ টু জেড, আর ডিসেন্ডিংটা হলো ঠিক বিপরীত, জেড টু এ। আমরা যদি এটাই দিই ডিসেন্ডিং, দেখেন জেড উপরে রয়ে গেল। কিন্তু অ্যাসেন্ডিং যদি দেই, এটা তোমরা ওকে দিইনি যে জন্য হচ্ছে না। আচ্ছা, অ্যাসেন্ডিংটা আগে দেখি, এরপরে ওকে দেন। দেখেন ঠিক এ দিয়ে যে লেখাটা আছে, আনোয়ারের নামটাই উপরে চলে আসছে। তারপর এ বি সি ডি, এইভাবে ধারাবাহিকভাবে দেখবেন যে জে, তারপরে আসছে এম, তারপরে টি আসবে, তারপরে এনাদার টি। এখানে আবার ঘটনা আছে, টি এ টি এ দুইটাই। এরপরে এইচ আগে নাকি এম আগে, দেখবেন যে এ বি সি ডি ই এফ জি এইচ, এটা আগে বিধায়, এম এর আগে বিধায়
এটা আগে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা আমরা এবার উল্টাটা করে দেখি, ডিসেন্ডিং করে দেখি। ঠিক উল্টে গেছে দেখেন, জুবায়ের, তারপর তামিজ, তারপর তাহির, তারপর মামুন, তারপর জুই, তারপর আনন্দ। এই টুলটা এইভাবে ব্যবহার করে আমরা খুব সহজেই অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করে নিতে পারি। এইখানে দেখেন অলরেডি করে ফেলছি, আমরা দেখছেন হয়তো। যেমন ধরুন এই অবস্থায় যদি থাকে, এটা অ্যাসেন্ডিং করা আছে অবশ্যই। আসতেছে অনেক। এইখানে কিন্তু আমরা নাম্বারিংও করে দিয়েছি। নাম্বারিং কিন্তু আনোয়ার আছে 1 নাম্বার, তাই না, 2 তে জুই, মামুন 3। তাই যেহেতু অ্যাসেন্ডিং আছে সেহেতু নাম্বারিংটা একরকম আছে। আমরা যদি এইটাকেই ডিসেন্ডিং করে দিই, ডিসেন্ডিং করেন, মজার ব্যাপার হলো নাম ঠিক ডিসেন্ডিং করে জুবাইয়ের উপরে চলে আসলেও সিরিয়াল যেহেতু প্রথমটাতে 1 থাকা উচিত, 1টা কিন্তু পরিবর্তন হয় নাই। এটা সুবিধা। আচ্ছা, এই গেল এই অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এর বিষয়টা। এরপরে যে টুলটা আছে এটা খুব একটা প্রয়োজন হয় না, তারপরে আমরা আছে খুব সহজ বিষয়ে দেখে নিই। এটা হলো শো প্যারাগ্রাফ, অর্থাৎ কোন কোন জায়গা আপনি এন্টার দিয়ে প্যারাগ্রাফ করে ফেলেছেন সেটা এখানে দেখা যাবে। কেমন, যত জায়গা আমরা এন্টার দিয়েছি দেখেন, এখানে যদি এন্টার দিতাম, আবারও এন্টার দেন, আবারও এন্টার দেন, শো করবে। আমরা অনেক সময় বুঝতে পারি না যে এইদিকে কি কার্সর রাখা যাবে, থাকে না কেন ইত্যাদি। এরপরে কিন্তু কার্সর যাবে না, দেখেন যাবে না যতক্ষণ না এন্টার দিচ্ছেন, এবং এন্টার দিলেই সে শো করছে কোন পর্যন্ত এন্টার দিচ্ছেন। আপনি যদি এটা তুলে দেন, আপনি কিন্তু বুঝতে পারবেন না এমনিতেই যে আপনার এই এন্টার দেওয়া কোন পর্যন্ত পেয়ে। যখনই আপনি ক্লিক দিবেন এটাতে, আপনি দেখতে পারবেন যে কোন জায়গা পর্যন্ত আপনার এন্টার দেওয়া, অর্থাৎ পেজটাকে অ্যাক্টিভ করে ফেলেছেন। এটার জন্য এই টুলটা প্রয়োজন হয়। হ্যাঁ, ওকে। তো এই প্যারাগ্রাফের এই বিষয়গুলো আমরা জানলাম। ভিতরে কিছু বিষয় জানার আছে, আমরা একটু জানার চেষ্টা করি। এখানে দেখেন, অন্তত বেসিক ধারণা না নিলেই নয়, অন্ধকারে থেকে যাওয়া হবে। এইখানে অর্থাৎ এই পকেটে যখন ক্লিক দিবেন তখন আরো একটা বক্স আসলো। এইখানে এই যে প্যারাগ্রাফ নামটা কিন্তু ঠিক বজায় রাখছে। এর প্রথম যে এখানে দুইটা ট্যাব, প্রথম ট্যাবটা হলো ইন্ডেন্টস এন্ড স্পেসিং, আর দ্বিতীয়টা হলো লাইন এন্ড পেজ ব্রেকস। আচ্ছা, ইন্ডেন্ট এন্ড স্পেসিংটাই নর্মালি দরকার হয়। তো একেবারে সাধারণভাবে যে দরকারগুলো হয় সেগুলো কিন্তু আমরা উপরেই পেয়ে গেছি, যেমন এখানে স্পেসিং, লাইন স্পেসিং ইত্যাদি। ইন্ডেন্টও পেয়ে গেছি, তাই না। তো আরো যদি নিখুঁত ভাবে দেখতে চান, এইখানে দেখিয়েন যে যেই কাজটা হবে প্যারাগ্রাফের ব্যাপারে সেটা এখানে শো করবে, অর্থাৎ প্রিভিউ করবে। আমরা দেখি এই যে অ্যালাইনমেন্টে দেখেন লেফট অ্যালাইনমেন্ট দেওয়া আছে না, আপনারা যদি রাইট দেন কি হবে সেটা এখানে শো করবে, অর্থাৎ রাইট অ্যালাইনমেন্টে চলে যাবে। ওকে দেন, রাইট অ্যালাইনমেন্ট চলে গেছে। এই কাজটা করার জন্য কি আমাদের ভিতরে আসলে এত ভিতরে ঢোকার দরকার আছে? দরকার নাই, তাই না। সেই জন্য আমরা এটা উপরেই করে ফেলার, উপরেই যেহেতু টুলটা আছে এই যে লেফট অ্যালাইনমেন্ট, সেই জন্য আমরা এই ছোট কারণে ভিতরে ঢুকবো না বা ঢুকার প্রয়োজন হয় না। এছাড়া আউটলাইন লেভেল আছে, যে লেভেল 1, 2, 3 ইত্যাদি আছে, এগুলোর কাজ জটিল, এগুলোর ভিতরে যাওয়ার দরকার নেই, প্রেস করে যাবে। ইন্ডেন্টেশনটা দেখি, যে লেফট ইন্ডেন্টেশনটা দেখেন, এখানে আমরা একটু এই প্যারাগ্রাফে একটা ক্লিক দিয়ে রাখি, ইন্ডেন্টেশনে যান, এখানে দেখেন 0 করা আছে। আপনি যদি এটা বাড়াতে থাকেন অথবা কমাতে থাকেন, দেখেন এই যে ইন্ডেন্টটা ইনক্রিজ হচ্ছে। এটা এখান থেকেই করা যাচ্ছিল, তবে একটা একটা তফাৎ তো আছে। এটা একবার দিলে 0.5 ইঞ্চ চলে যেত, হাফ ইঞ্চি চলে যেত। কিন্তু এইটাতে যদি আপনি চান যে না আমি হাফ ইঞ্চি তো না, আমার 0.3 ইঞ্চ দরকার ইন্ডেন্ট দেওয়া, তখন আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন বা ইউজ করার প্রয়োজন হবে। এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, এখানে আরেকটা সুবিধা হলো আমরা কিন্তু ওই বাইরের যে টুলগুলা দিয়ে শুধু লেফট অ্যালাইনমেন্ট থেকেই ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারছিলাম, কিন্তু ভিতরে গিয়ে আমরা রাইট থেকেও এট এ টাইম রাইট থেকেও ইন্ডেন্ট বাড়াতে কমাতে পারবো। দেখেন এখানেও আমরা যদি 0.5, এখানে 0.5 দিই দৃষ্টিগোচর হওয়ার জন্য,
শো করছে, কিন্তু প্রিভিউ করছে যে আপনার দুই দিক থেকে চেপে যাবে। তো ওকে দিলাম। দেখেন এই প্যারাগ্রাফটা ডান দিক থেকেও 0.5 চলে আসছে, বাম দিক থেকেও 0.5 চলে আসছে। আপনি যদি আরো চান যে আরো বাড়াবেন কমাবেন হতে পারে। আমরা 1 ইঞ্চি করে দিলাম, এখানেও 1 ইঞ্চি করে দিলাম। দেখেন কি হয়, ঠিক 1 ইঞ্চি চলে আসছে। আবার পরের প্যারাগ্রাফে আপনি হয়তো ভিন্ন কিছু চাচ্ছেন, এটা কাব্যিক ঢং, তাই না? এটা আমরা যদি এইটার আবার হাফ দিই আর এটা ডান পাশে অনেক বেশি দিই, 2 ইঞ্চি দিয়ে দিই, দেখেন কি হয়, আরেক রকম হবে, তাই না? এটা আরেক রকম হতে পারে। এইভাবে আমরা বিভিন্ন রকম কিন্তু সাজানোর প্রয়োজন অনেক সময় হয়, সাধারণত যদিও হয় না, আমরা শিখে রাখছি। আচ্ছা, স্পেসিং এর ব্যাপারটাও এখানে দেখতে পারেন। স্পেসিং এর ব্যাপারটা হলো, যেমন বিফোর দেয়া আছে, আপনি পয়েন্ট বাড়ান, দেখেন বিফোর, অর্থাৎ এই প্যারাগ্রাফের উপরে কতটুকু স্পেস হবে। যেই প্যারাগ্রাফে আমরা কার্সর রেখেছি এটা কিন্তু পুরোটাই সিলেক্ট করতে হবে এমন কথা নাই। এইটা ধরুন, এই যে মাঝখানেরটাই ধরুন, যেহেতু এটাকে আমরা ইন্ডিয়ান ইনক্রিজ করেছি, আলাদা রকম হয়ে গেছে। আমরা এই যে তিনটা প্যারাগ্রাফের মাঝখানের প্যারাগ্রাফে যে কোনো এক জায়গায় ক্লিক দেওয়ার পর এই কাজটা করার চেষ্টা করি। বিফোরে যখন আপনি ইনক্রিজ করবেন, পয়েন্ট বাড়াবেন, সে উপরে ফাঁকা করতে থাকবে। আফটারেও যদি একই কাজ করেন, এখানে সে ফাঁকা তৈরি করতে থাকবে। আমরা সমান দিলাম, দেখেন কি হয়, দেখছেন দুই দিক থেকে সে 0.24 পয়েন্ট বাড়ায় নিছে, দুই দিক থেকেই ফাঁকা করে ফেলছে। এটার কাজ হলো এই। আচ্ছা, লাইন স্পেসিং এর ব্যাপারটাও এখানে দেখার মতো। যেমন এই এখানে তিনটা লাইন আছে না, এইখানে দেখে লাইন স্পেসিংটা বুঝতে পারবো। এই যে লাইন স্পেসিং, এটা যদি আমরা, এটা অবশ্য দেখছি আমরা, তাই না, অন্যভাবে 1.5 লাইন দিচ্ছি, ও 1.5 হয়ে যাচ্ছে। এখানে 2 লাইন করা যায় বা তার বেশিও করা যায়, তাই না? ইভেন মাল্টিপল যদি করতে চান তাহলেও করা সম্ভব হবে। এইখানে আপনি তখন অনেক বাড়াতে পারবেন। লাইন স্পেসিং এর জন্য এতটুকু দরকার না হলেও হতে পারে। দেখেন একদম পুরো 5 পয়েন্ট বাড়ায় ফেলছে, সরি 4.5। এইটা যদি আবার যদি আপনি এখানে এক্স্যাক্টলি দেন, দেখেন কি হয়, যা ছিল তাই চলে এক্স্যাক্টলি একদম স্পেস ছাড়া হবে। এইটার থেকেও কিন্তু এটা আরো কাছে, দেখেন এটার একটা যে স্পেসিং আছে সেটার থেকেও এটা বেশি ঘন দেখাচ্ছে, লাইনগুলো আরো চেপে দাঁড়াইছে। অর্থাৎ এক্স্যাক্টলি যা প্রয়োজন সেটুকুই শুধু নিচ্ছে, এটাও কিন্তু একটা প্রয়োজন। ঠিক আছে, আমরা প্যারাগ্রাফ শেষ করি। আমরা প্যারাগ্রাফে না গিয়ে এবারে স্টাইলে যাবো একটু। স্টাইলটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, স্টাইলটাও দেখার মতো বিষয়। এই ক্ষেত্রে আমরা একটু ছোট্ট করে হেল্প নিব চ্যাট জিপিটির, একটা লেখা নিব আর কি। চ্যাট জিপিটি কেউ ইউজ করেছেন কিনা জানি না, সেটাও আমরা দেখে ফেলি যে চ্যাট জিপিটি কিভাবে আমাদের হেল্প করতে পারে। সাপোজ অ্যাবাউট বাংলাদেশ, অর্থাৎ আপনি লিখেই দিতে পারেন। আপনি ডিটেলস না লিখলে সে বুঝে ফেলবে। গিভ মি অ্যান এসে অ্যাবাউট বাংলাদেশ উইথ 5 পয়েন্টস। দেখি কি করে, আমি বুঝাতে পেরেছি কিনা। আচ্ছা, এইটুকুই আমাদের জন্য আপাতত যথেষ্ট হবে। এই লেখাটা আমরা কপি করে নেওয়ার জন্যই আসলে এখানে আসলাম। এটা একটা লেখা, মানে এতটুকু লিখলে তো আমাদের অনেক চিন্তা ভাবনা করে অনেক কিছু গুছায় গাছায় লিখতে হতো, এরকম পয়েন্ট আকারে লেখা, হেডিং লেখা। এইখানে দেখেন এই যে এসে অন বাংলাদেশ, এরকম একটা এসে যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, এস এর নামটা নর্মালি টাইটেল হিসেবে মাঝখানে আসে। হ্যাঁ, এটা একটু ভিন্ন রকম হবে, অর্থাৎ একটু বড় হবে, আন্ডারলাইন হবে, অথবা এইটাও ইউজ করতে পারেন, এই যে আমরা এটা শিখেছি, তাই না, তাহলে আরো সুন্দর হতে পারে। এরপরে ভূমিকা আছে। এটা ভূমিকা হিসেবে যদি একটা নামও দিয়ে দিতে পারি আমরা,
কি দিতে পারি এখানে আমরা? ইন্ট্রোডিউসিং বা এরকম কিছু একটা যদি লিখে দিই, অর্থাৎ এটা একটা হেডিং, ওয়ান কাইন্ড অফ হেডিং। এইটার পরে আমরা এন্টার দিই। এরপরে এটা আরেকটা হেডিং, হেডিং এর মতো, তাই না? 5 points অ্যাবাউট বাংলাদেশ। এইগুলোতেও আমরা যদি এই লেখাগুলোকে নিচে নামিয়ে এটা আলাদা আরো হেডার সংখ্যা বাড়াতে পারি, সেটাও হতে পারে। হ্যাঁ, দেখছেন ওই নাম্বারিং হয়ে যাচ্ছে। আমরা নাম্বারিং দেব না, নাম্বারিং যদি তুলে দিই, নান করে দিই, দেখছেন চলে গেছে। আচ্ছা, হ্যাঁ, এইভাবে যদি সাজাই লেখাটাকে, হুম, তা আলাদা আলাদা পয়েন্টে লেখা আমরা এট এ টাইম যেভাবে লেখা ছিল ঠিক ছিল, কিন্তু আমরা আমাদের প্রয়োজনটাকে আসলে এখানে প্রাধান্য দিচ্ছি। আমরা কি ধরনের কাজ করব সেই কাজটাকে খেয়াল রেখে আমি কাজটা করলাম আর কি। অর্থাৎ এইটা এটা মেইন হেডিং, তাই না? এটাকে এই দেখেন স্টাইলে গিয়ে অনেকগুলো কাজ পাবেন। এর মধ্যে প্রথমে আসছে নর্মাল, অর্থাৎ নর্মাল যে লেখাগুলো সেগুলো নর্মাল। এরপরে আসছে নো স্পেসিং, এটাকে ক্লিক দিলে এই এই যে স্পেসিংটা আর একটু ছোট হয়ে যায়, যে নো স্পেসিং, ওইটা যে আমরা এক্সাক্টে খুঁজে পেলাম প্যারাগ্রাফে গিয়ে। হ্যাঁ, এরপরেই আসছে হেডিং 1। আপনি এই লেখাটাতে ক্লিক দিয়ে হেডিং 1-এ যদি ক্লিক দেন, ও একটা নিজস্ব স্টাইল আছে সেইখানে, সেই হিসেবে নিয়ে চলে আসছে লেখাটাকে বাম পাশে। আমরা এটা মিডলে করে নিতে পারি এবার। এটা কিভাবে করলেন আবার দেখান। এই লেখাটাতে যে কোনো এক জায়গায় ক্লিক দিয়ে আমরা হেডিং 1-এ ক্লিক দিয়েছি, আন্ডু দিচ্ছি, আবার দিচ্ছি। হ্যাঁ, এই লেখাটার বাক্যটার যে কোনো এক জায়গায় ক্লিক দেওয়ার পর আমরা যদি হেডিং 1-এ ক্লিক দিই, এটা হেডিং 1 হয়ে যাবে। হেডিং 1 হয়ে সে বাম পাশে চলে আসছে। আমরা চাচ্ছি এটা মাঝখানে নিব, নিতেই পারি। আমরা সেন্টার অ্যালাইনমেন্টে গিয়ে তাকে এখানে নিয়ে আসতে পারি, লেখাটাকে কোনো স্টাইলে নিয়ে আসতে পারি, অনেক কিছু করতে পারি। আচ্ছা, আমরা আপাতত একটা আন্ডারলাইন দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। এই হেডার 1 যে দিলাম, হেডিং 1 যে দিলাম, তাতে লাভটা কি হলো? একটা হলো ও হেডিং হলো, কিন্তু বড় যে লাভটা দেখেন, এখানে একটা অ্যারো বাটন আসছে। আপনি যদি এখানে ক্লিক দেন, পুরো লেখাটাকেই এই বাটন দিয়ে হাইড করে ফেলা যায়, দেখছেন? এখন এই একটা ব্যাপার, আমরা যদি বাকিগুলোকেও আলাদা আলাদা হেডিং, অর্থাৎ হেডিং 1 যদি এটা হয়, তাহলে এটা 2 হওয়া উচিত। আমরা 2-তে ক্লিক দিই, তারপর এটাতে এটাও 2 হবে, তাই না? একই লেভেলের। 2-তে ক্লিক দিই, এইগুলো 3-তে ক্লিক দিই। এই যে 3 হেডিং, হেডিং 3, হেডিং 3, এটাও 3-তে, এটাও 3-তে ক্লিক দিলাম। ওকে, এবার কনক্লুশনটা আবার কোথায়, কোন লেভেলের বিষয়? এটা হেডিং 2 লেভেলের, দেন হেডিং 2। ওকে, এবার দেখেন এই নিচ থেকে দেখা সহজ হবে। আপনি যদি এখানে ক্লিক দেন, কনক্লুশনটা জাস্ট হাইড হয়ে থাকলো। হ্যাঁ, আবার এখানে একই লেভেলের বিষয় ছিল কি? আচ্ছা, এটা আমরা যদি একটু সরিয়ে সরিয়ে দিই সুবিধা হবে, যেহেতু এটা তৃতীয় হেডিং। হ্যাঁ, আমরা ট্যাব দিয়ে সামনে আগায় দিলাম, অর্থাৎ ইন্ডেন্টকে ইনক্রিজ করে সামনে আগালে বোঝা যাচ্ছে এবার যে ওর লেভেলটা আলাদা লেভেল। এটা হেডিং 2, বাট এটা হেডিং 3, তাই না? আমরা যদি প্রত্যেকটা হেডিং 3-কে এভাবে হাইড করে দিয়ে দেখেন, মূল লেখাগুলো শুধু, পয়েন্টগুলো শুধু দেখা যাচ্ছে। সুন্দর, তাই না? এরপরে যদি আমরা এই হেডিং 2-কেও ক্লিক দিই, ওর আন্ডারে যে পয়েন্টগুলো সেগুলোও সুন্দর হাইড হয়ে যাচ্ছে, তাই না? একইভাবে ইন্ট্রোডিউসিং এর যে একটা হেডিং 2
আন্ডারে কিছু লেখা আছে সেটাও কিন্তু এটা দিয়ে বন্ধ করে দেবে। এখন দেখেন হাইড এত বড়, কেমনে করলেন? এই যে ক্লিক দিলেই হাইড হয়ে যাচ্ছে, এই যে ক্লিক দিলেই হাইড হয়ে যাচ্ছে, ক্লিক দিলে হাইড, আবার আনহাইড, আবার ক্লিক দিলে হাইড, আবার ক্লিক দিলে আনহাইড, এই অ্যারোটা। হ্যাঁ, তাহলে দেখেন একটা বিরাট লেখাকে কিন্তু আমরা এইভাবে গুছিয়ে ছোট্ট করে রাখতে পারি। আমরা প্রত্যেকটাকেই যদি আনহাইড করে ফেলি আবার, হ্যাঁ, নিচ থেকে আনহাইড করলে সুবিধা হয়। এটাকে আনহাইড করি। ওকে, এখন কমপ্লিট লেখাটা তো আমরা পাচ্ছি, তাই না? আচ্ছা, এবারে আরেকটা কাজ দেখবো আমরা। ভিউ এ আসেন, এই যে ভিউ বাটন, হ্যাঁ, ভিউ এ আসেন। এখানে নেভিগেশন পেইন বলে একটা টুল আছে, আমরা ভিউ এর কিছু কাজ এখানে দেখে ফেলবো। দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই নেভিগেশন পেন, এখানে ক্লিক দেন, দেখবেন যে এই পাশে একটা পেন চলে আসলো। এইটার সুবিধা এই যে আমরা যখন হেডিং এর আন্ডারে পুরো লেখাকে নিয়ে করে সাজিয়ে ফেলেছি, সেগুলো কিন্তু এখানে খুবই সুন্দর করে দেখাচ্ছে, দেখছেন? নেভিগেশন পেনে ক্লিক দেওয়ার পর আপনার যেই জায়গায় যেই বিষয়গুলো দেখাচ্ছে, এখানেও 3 ভাগে ভাগ করা আছে। যেমন 1 নাম্বার হলো হেডিং, কোন কোন হেডিং এ এখানে লেখা আছে সেগুলো দেখাচ্ছে। আপনি যদি সরাসরি কোনো হেডিং এ যেতে চান, যেমন ইকোনমিতে আমরা ক্লিক দিলেই দেখছেন লেখাতে ইকোনমি লেখাটা একদম সামনে চলে আসলো। আপনি যদি জিওগ্রাফিতে যান, ক্লিক দেন, ইন্ট্রোডিউসিং এ চলে যান, ক্লিক দেন। আপনি যদি ন্যাচারাল বিউটিতে যান, ক্লিক দেন, কনক্লুশনে যান, এখানে তো আছি, একদম ফ্রন্টে চলে আসতেছে। আমরা এইভাবে অনায়াসে একটা বিরাট লেখাকেও এভাবে গুছিয়ে ফেললে সুন্দর করে লেখার যে কোনো জায়গায় যেতে পারবো। আচ্ছা, এই লেখাটা ছোট বিধায় আরো কিছু বিষয়ে দেখানো একটু কঠিন হয়ে যাচ্ছে। ওকে, অসুবিধা নেই, আমরা একটা বড় হ্যাঁ, লেখাও রেখেছি। ত্রিভুজটা কেমনে আসছে? ত্রিভুজ ওই যে হেডিং এ ক্লিক দেওয়ার কারণে আসছে। কি? এতক্ষণ দেখেননি মনোযোগ দিয়ে। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, হ্যাঁ, অসুবিধা নেই। এখানে একটা বড় ফাইল আমি করেছি, রেডি রেখেছি আপনাদের দেখানোর জন্য। এই ফাইলটাতে দেখেন এই একই কাজ করেছি, তাই না? আমি অনেকগুলো হেডিং দিয়ে করেছি। ত্রিভুজটা, এই যে ছোট্ট ত্রিভুজটা, তাই তো? হ্যাঁ, এটা হ্যাঁ, এইটা এনেছি এই যে এখানে, এই যে হেডিং এ ক্লিক দিয়ে। হ্যাঁ, যে কোনো লেখা, আমরা একটা নতুন ফাইল নেই তাহলে আপনাকে দেখানোর জন্য। হুম, এটাকে যদি হেডিং বানান, এখানে যদি একে হেডিং ত্রিভুজ বানান। কেমনে আসে? ত্রিভুজটা হ্যাঁ হ্যাঁ কেমনে হ্যাঁ, আসে? দেখাচ্ছি, ওয়েট প্লিজ প্লিজ। এই যে হেডিং গুলো আছে না, হ্যাঁ, এই যে সাপোজ এই হেডিং এর আন্ডারে এই লেখাটা, তাই না? আবার এই হ্যাঁ, হেডিং এর আন্ডারে এই লেখাটা। তো আমি চাচ্ছি এটাকে হেডিং বানাতে, আপনি যে ত্রিভুজটার কথা বলছেন, এটার এই লেখাটার যে কোনো এক জায়গায় ক্লিক দিয়ে এই যে হেডিং 1 2 3 যে কোনো একটা দিলেই, সাপোজ হ্যাঁ, 2ই দিলাম, এরপরে কিন্তু দেখেন এখানে ত্রিভুজটা চলে আসছে, দেখছেন? হ্যাঁ। বুঝাতে পেরেছি? এটাতে কিন্তু তীর নাই, আছে কি? নাই। না, আমরা যদি হেডিং এ ক্লিক দিই, সঙ্গে সঙ্গে তীরটা চলে আসছে, দেখছেন? এবং আমরা এই তীরটাতে ক্লিক দিয়ে হাইডও করতে পারছি, ঠিক আছে না? খালি ক্লিক দিলেই চলবে? রাইট হেডিং এ রাইট, যে ক্লিক দিলে আসবে অ্যারোটা? এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। আপনি প্র্যাকটিস করবেন, যদি শিখে যান আমাকে বলবেন, হ্যাঁ। আচ্ছা, এইখানে একটা বড় ডকুমেন্ট, বেশ বড় ডকুমেন্ট, এটা বাংলাদেশ সম্পর্কে লেখা এবং 4 GB দিয়ে এখানে লিখে নিয়েছি। প্রায় 4000 ওয়ার্ডের একটা লেখা, হ্যাঁ। ও 5000, এই যে দেখেন এখানে, দেখছেন? 5007টা ওয়ার্ড আছে এখানে। ক্যারেক্টার আছে মোট 37,956টা। এটা ইংলিশে লেখা হয়েছে। পেজ আছে 16টা। ওকে, আমরা একদম হোমে চলে যাই, প্রথমে চলে আসি। এইটা একটা হেডিং এ রাখা আছে, হ্যাঁ, এই যে দেখেন হেডিং 1 এ আছে
যেখানে ক্লিক দিবেন সেটা কোন হেডিং আছে এখানে কিন্তু সেটাই হাইলাইট হয়ে যাচ্ছে, দেখছেন? এটাতে ক্লিক দিলে হেডিং 2 দেখাচ্ছে, এটাতে ক্লিক দিলে হেডিং 1 দেখাচ্ছে, আবার এটাতে ক্লিক দিলে হেডিং 3 দেখাচ্ছে। ওকে, এই বিষয়গুলো তো আমরা জেনেছি এতক্ষণ, তাই না? আমরা এখন এই যে নেভিগেশনটা খেয়াল করি। নেভিগেশনে আমরা প্রথমে যে ট্যাবটা দেখতে পাচ্ছি সেটা হেডিংস। আপনি এত বড় লেখার যে কোনো জায়গায় যে কোনো হেডিং এ যেতে, যেমন এই বাংলাদেশ সম্পর্কে পার্ট 1 আছে, আমি দেখাচ্ছি পার্ট 2 আছে এবং পার্ট 3 আছে, দেখছেন? এখানেও গুছায় রাখা যায়, ছোট করে রাখা যায়। আপনি চাচ্ছেন যে পার্ট 3 এর ট্যুরিজমে যাবেন, ক্লিক দেন, দেখছেন পার্ট 3 ট্যুরিজমে চলে আসছে। এর উপরে ঠিক পার্ট 3 আছে, এই যে পার্ট 3। হ্যাঁ, পার্ট 3 প্রথমেই আছে ট্যুরিজম, আমরা সেখানে ক্লিক দিয়েছি। আমরা যদি স্পোর্টস এন্ড রিক্রিয়েশনে ক্লিক দিই এখানে চলে আসবে। ইভেন এই মুহূর্তে আমরা যদি 1 নাম্বার পার্টের ইন্ট্রোডাকশনে যাই, দেখছেন একদম চলে আসছে, এর উপরেই হেডিং একেবারে শুরুতে চলে আসছে। এইভাবে নেভিগেশনটা খুব সহজে হয় আমরা যদি এইভাবে হেডিং এ দিয়ে সাজাই এবং নেভিগেশনে আসি। এরপরে যদি আপনি পেজ ওয়াইজ খুঁজেন, দেখেন এখানে অনেকগুলো পেজ আছে, তাই না? 16টা পেজ আমরা বলছিলাম, 16টা পেজই এখানে দেখাচ্ছে। আপনি সরাসরি যদি 12 নম্বর পেজে যান, এখানে জাস্ট ক্লিক দিলেই আপনি 12 নম্বর পেজে চলে যেতে পারবেন, দেখছেন? এটা কিন্তু 12 নম্বর পেজ। হ্যাঁ, দেখছেন এই যে পেজ 12। আপনি 11তে চলে গেলেন, এখানে 11 দেখাচ্ছে। আপনি যদি 3 নাম্বার পেজে যাবেন, ক্লিক দেন, 3 নাম্বার পেজে চলে আসছে, এখানেও দেখাচ্ছে, এখানে আমরা 3 নাম্বার পেজে চলে আসছি। এভাবে নেভিগেশন দিয়ে অনেক সুন্দর করে রেজাল্টে এখন কিছু দেখতে পাবেন না, যদি আমরা কিছু সার্চ করি তখন আপনি আবার দেখতে পাবেন। দেখেন এখানে সার্চ অপশন আছে। সাপোজ আমরা ট্যুরিজম কথাটাকে সার্চ করতেছি, ট্যুরিজম কথাটা আদৌ এখানে আছে কি না আমরা দেখতে চাচ্ছিলাম। আমি কি স্পেলিং ভুল করেছি? ভুল করেছিলেন, TOURIS, তাই না? ওটা বাদ দিয়েছি। দেখেন এখন এখানে কিন্তু হাইলাইট হয়ে গেছে, কোন কোন পার্টে, 3 পার্টেই আছে, বোঝা যাচ্ছে, না হলে হলুদ হতো না। দেখেন এই পার্ট 2 তেও আছে, এই যে দেখছেন ইকোনমির ভিতরে ট্যুরিজম কথাটা আছে, পার্ট 1 এও আছে, পার্ট 1 এর ইন্ট্রোডাকশনেও আছে, ইন্ট্রোডাকশনের ভিতরে ট্যুরিজম নিশ্চয়ই আছে, না হলে থাকতো না। এই যে দেখছেন ট্যুরিজম আছে। আবার এই যে ন্যাচারাল রিসোর্সেস, এখানেও ট্যুরিজম আছে। আর পার্ট 3 তে ইকোনমিতে আছে, এই যে দেখছেন ট্যুরিজম আছে। আবার এখানে কনক্লুশন অফ পার্ট 2 এখানেও আছে। আবার পার্ট 3 যে হেডিং এখানেও আছে। আবার ট্যুরিজম, এই হেডিং এও ট্যুরিজম নিজেই ট্যুরিজম, তাই না? এরকম যত জায়গায় ট্যুরিজম লেখা ছিল সব সে হলুদ করে দিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছে যে এই জায়গায় ট্যুরিজম শব্দটা আছে। ইভেন এখন আপনি যদি রেজাল্টে যান, খুবই সুন্দর করে দেখা দিচ্ছে, বুঝছেন কোন কোন জায়গায় ট্যুরিজম আছে, আপনি ওই জায়গায় ক্লিক দিতে পারেন। হ্যাঁ, এবং সিলেক্ট হয়ে লেখাটাকে দেখাচ্ছে কিন্তু, কেমন? আপনি যদি ওই জায়গায় যান লেখাটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, যে জায়গায় ক্লিক দেবেন লেখাটা সামনে চলে আসবে এবং সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এভাবে নেভিগেশন করা খুব সহজ হয়ে যায়। এর একটা বিষয় জানলাম, আমরা একটা ডকুমেন্ট সাজাবো এইভাবে। এটা আজকে হোম টাস্ক থাকবে, হোমওয়ার্ক থাকবে। আপনারা যেখান থেকেই পারেন, কোনো ওয়েবসাইট থেকেও কোনো লেখা নিতে পারেন, সেগুলো প্লেন টেক্সটে নামাবেন। প্লেন টেক্সটে নামানোর একটা কৌশল দেখিয়েছিলাম আপনাদেরকে যেদিন, 3-4টা জায়গা থেকে, 3-4টা সোর্স থেকে, প্রথম দিন বা দ্বিতীয় ক্লাসে আমরা 3-4টা লেখা নিয়েছিলাম। এই লেখাগুলো টেস্ট করার সময় কিন্তু একটা অপশন আসে, ওখানে গিয়ে প্লেন টেক্সটে নামাবেন। হ্যাঁ, তারপর নিজে নিজে সাজাবেন এইভাবে, কেমন? আচ্ছা, এই হেডিং এ সাজানোর পর কোথায় গেছিলাম আমরা? ভিউতে গিয়ে নেভিগেশন পেনে গিয়েছিলাম, তাই না? এইটা খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আরেকটা জিনিস এখানে দেখাবো আমরা, সেটা হলো সার্চ অপশন। সরাসরি সার্চ অপশনটা যদি আমরা খুঁজতে যাই, এটা কিন্তু এডিটিং এ আছে, এই যে দেখেন এডিটিং পার্ট স্টাইলের পরেই আছে। এখানে
ফাইন্ড নাম দিয়ে বাটনটা আছে, এখানে ক্লিক দিলে ঠিক এই জায়গাটাতেই আসছে, দেখছেন? আমরা এতক্ষণ যে একটা অপশন দেখলাম নেভিগেশনের অ্যাক্টিভেট টপিক, সেই জায়গাটাই দেখাচ্ছে। অর্থাৎ ফাইন্ড অপশনটাকে পেতে হলে আপনার এই নেভিগেশনেই যেতে হচ্ছে। ফাইন্ড এর এখানে কিন্তু একাধিক অপশন আছে, একটা হলো অ্যাডভান্স ফাইন্ড, একটা গো টু। আমরা কিবোর্ডে কন্ট্রোল এফ বাটন টিপলেও এটাই আসবে। আমরা যদি নেভিগেশন ক্লোজ করে দিই, কন্ট্রোল এফ, এফ ফর ফারুক, এফ ফর ফ্রিডম, দেখছেন? ওই জায়গায় আমাদেরকে কিন্তু নিয়ে এসছে, এবং এই কাজগুলো এখান থেকেই করা যাবে। আর এখান থেকে রিপ্লেস বিষয়টা দেখবো আমরা, কারণ এখানে রিপ্লেসটা এখানে এইভাবে নাই, যেমনটা এখানে ছিল। এখানে রিপ্লেস বাটনটা অনেক সুন্দর আছে। রিপ্লেসটা কি করে, কোনো লেখাকে যদি আপনি রিপ্লেস করে ফেলতে চান, ধরুন ট্যুরিজম কথাটাই, যত জায়গায় ট্যুরিজম আছে আমরা চাচ্ছি সেই জায়গাকে রিপ্লেস করতে। ট্যুরিজমের কোনো প্রতিশব্দ জানেন কেউ? তাহলে ভালো হতো। ট্রাভেল কথাটা ইউজ করি। ওকে, আমরা আবার যাই, কন্ট্রোল এফ দিয়ে হবে না, তাই না? রিপ্লেসে যাই অথবা ফাইন্ড দিলে হইলো। এইখানে গিয়ে আমরা রিপ্লেস বাটন, একটা ফাইন্ড এখানেও আছে, এখানেও আছে ফাইন্ড, এখানেও কিন্তু ফাইন্ড আছে। আমরা যদি ট্যুরিজম এখান দিয়েও খুঁজি, এখানেও ফাইন্ড নেক্সট করে সব জায়গায় যেতে পারবো, এটা একটা একটা করে। কিন্তু ওখানে মনে হয় এটা দেখা সহজ, কিন্তু রিপ্লেসটা এখানে করাটা ভুল জায়গায়। ফাইন্ড ওয়ার্ড, এখানে ট্যুরিজমকে আমরা খুঁজতে চাচ্ছি এবং সেটাকে রিপ্লেস করতে চাচ্ছি কি দিয়ে? ট্রাভেল, TRAVE এর নাকি। এইবার দেখেন এইটা লেখার সঙ্গে সঙ্গেই অপশন দুইটাই এই খুব গুরুত্বপূর্ণ, একটা হলো রিপ্লেস, আর এটা হলো সরি রিপ্লেস অল। অর্থাৎ এই ডকুমেন্টে যতগুলো ট্যুরিজম আছে সবগুলোকে এসে পরিবর্তন করে ফেলবে। আর যদি শুধু রিপ্লেস করি তাহলে একটা একটা করে হবে, দেখছেন? এটাকে রিপ্লেস করলে ট্রাভেল হয়ে গেল, তারপর এটাকে রিপ্লেস করলে ট্রাভেল হয়ে যাবে। যে ট্যুরিজম দেখাচ্ছে, রিপ্লেস করেন, ট্রাভেল হয়ে গেছে, আবার নেক্সট দেখাচ্ছে। ওকে, আমরা আন্ডু দিই, কিভাবে আন্ডু দিব? হ্যাঁ, আবার যাই সেখানে, রিপ্লেসে যাই, আবার এইবার রিপ্লেস অলে ক্লিক দিই, একসঙ্গে সে দুইটা মাত্র দেখাচ্ছে, কারণ কি 12টা, হ্যাঁ দুইটা হয়েছিল আর কি। ওকে, অল ডান, উই মেড 12 রিপ্লেসমেন্ট। ওকে দেন, দেখেন প্রত্যেকটা ট্যুরিজম ট্রাভেল হয়ে আছে। এবারে এখন আপনি যদি ট্যুরিজম খুঁজেন, দেখেন নাই, কিন্তু কোথাও নাই, রেজাল্ট 0 হয়ে গেছে। বাট ট্রাভেল যদি খুঁজি ঠিক পাবেন, ট্রাভেল খুঁজেন, দেখেন 13 জায়গায় চলে আসছে, সবগুলা সিলেক্ট হয়ে গেছে, এবং এখানে এইভাবে দেখাচ্ছে। আপনার এই হেডিং এও এইভাবে দেখাবে, ঠিক আগের মতোই। এইভাবে আমরা কোন একটা শব্দ অথবা কোনো একাধিক শব্দ এইভাবে একটা একটা করে রিপ্লেস করে ফেলতে পারি। এটা অনেক সুন্দর একটা অপশন, কারণ অনেক বড় ডকুমেন্টও এমন একটা ভুল হয়ে যায় অনেক সময়, যে ভুল করে একটা শব্দ বারবার ভুল হয়ে গেছে, একবার ভুল হওয়ার কারণে এটা বারবার হয়ে গেছে। তো এট এ টাইম এতগুলো লেখা খুঁজে খুঁজে বের করতে, রিপ্লেস করতে কিন্তু খুব সময় লাগে এবং প্রচন্ড অস্বস্তি লাগে। সবচেয়ে বড় কথা হলো যে আপনার ভুল থেকে যাবে, দেখবেন যে সবগুলো হয়তো পরিবর্তন করতে পারেননি, দুই চারটে রয়ে গেছে। সেই ক্ষেত্রে এই এই ব্যবস্থাটা তো সবচেয়ে সুন্দর, আপনি একবারে সবকিছু করতে পারতেছেন নিখুঁত ভাবে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো গো টু। গো টুটা আসলে, গো টুতে আসলেই দেখেন পেজ, সেকশন, লাইন, বুকমার্ক, কমেন্ট, ফুটনোট, এছাড়া আরো আছে, অনেক কিছু আছে, ফিল্ড, টেবিল, গ্রাফিক, হ্যাঁ, ইকুয়েশন ইত্যাদি। অর্থাৎ একটা ওয়ার্ডের ডকুমেন্টে যত ধরনের অবজেক্ট বা বিষয় আসে থাকে, মোটামুটি সবগুলোই এখানে দেখাচ্ছে। তো বোঝার জন্য, শেখার জন্য সবচেয়ে সহজ পেজ, কারণ এখানে দেখেন অনেকগুলো পেজ আছে। আমরা যদি প্রথম পেজে থাকলাম মনে করেন, এখন
গো টু পেজ নাম্বার 10 যদি দেখেন এবং গো টু দেন, দেখেন আপনাকে খুব সাই সাই করে নিয়ে চলে আসছে, মুহূর্তের মধ্যে পেজ নাম্বার 10-এ নিয়ে চলে আসছে। আপনি যদি একইভাবে 7 নম্বর পেজে যেতে চান, গো টু 7 নম্বর পেজে চলে আসছে। আপনি যদি এখানে ধরুন 2 নম্বর পেজে আসবেন, গো টু দিয়ে চলে যান, খুব ধুম করে চলে যাওয়া যায়। তেমনি সেকশনের ব্যাপারে এরকম, সেকশনের নাম্বারিং আছে কিনা দেখুন, দেখছেন সেকশনের নাম্বারিং হিসেবে সে কিন্তু নিয়ে যাচ্ছে আমাদেরকে। হ্যাঁ, সেকশন এতগুলো দেখাচ্ছে না, যে এটা আমরা বুঝতে পারবো না। লাইনের ব্যাপারটা আছে, লাইন 56 নম্বর লাইনে যদি যাই, সে ঠিক 56 নম্বর লাইনে, দ্বিতীয় পেজে 56 নম্বর লাইন আছে। আমরা এখানে দেখেছিলাম লাইন কয়টা আছে, দ্বিতীয় পৃষ্ঠায় 24টা লাইন এরকম। ওকে, ঠিক আছে, আমরা মনে হয় অনেক সময় নিয়েছি। আর এখানে একটা অপশন আছে, সিলেক্ট অল। আপনি পুরো লেখাকে সিলেক্ট করার জন্য এই অপশনটা আছে। আমরা একটা শর্টকাট কি জানি, আপনারা জানেন নিশ্চয়ই, কন্ট্রোল-A দিলে কিন্তু এই কাজটা হয়ে যায়। কন্ট্রোল-A দিলে আপনার পুরো পুরো পেজ না, পুরো ডকুমেন্ট সিলেক্ট হয়ে যাবে। তো এটা এখানে যদি আপনি এখান থেকে নিতে চান, এই যে সিলেক্ট করে দিলে একই কাজ করবে। এখানে আরো কিছু অপশন আছে, সিলেক্ট অবজেক্টস। এখানে কোনো অবজেক্ট এখনো নাই, আমরা অবজেক্টের কাজ করি নাই, তবে আমরা একটু করতেই পারি আপনাদের দেখানোর জন্য। অবজেক্ট হলো, আমরা ইনসার্টে গেলে কোনো যদি ছবি, শেপস, আইকন, 3D মডেল, হ্যাঁ, বা চার্ট, এগুলাকে কিন্তু অবজেক্ট বলা হয়। যেমন একটা আমরা শেপ নেই আপনাদের দেখানোর জন্য। উম, ধরুন আমরা এখানে একটা শেপ নিলাম। হ্যাঁ, এটাকে একটু কাজ করে দিই, আমরা এইভাবে করি, এইভাবে করতে পারি, টাইপ দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আরেকটা শেপ নেই, ইনসার্টে গিয়ে আরেকটা শেপ নেই, এখানেই রাখি। এটার আলাদা একটা রং হয়তো করে দিলাম। হুম, এটা সুন্দর দেখাচ্ছে আর কি। ওকে, তো এটা শেপ আলাদা জায়গায় থাকতে পারে, এটা শেপ আগেরটার মতো করে ফরম্যাট করে দিই, টাইট। এটা টাইটটাই সুন্দর, এটা আরেকটা প্যারাগ্রাফে রাখি। এখন আপনার এরকম একটা ডকুমেন্টে আপনার প্রয়োজনে অনেকগুলো শেপ থাকুক বা যেই অবজেক্ট থাকুক না কেন, আপনার অবজেক্ট গুলো সিলেক্টেড প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে সিলেক্ট অবজেক্ট দিলে এখানে যেটা হওয়ার কথা সেটা কিন্তু হয় না আসলে। আমি এটা কারণ বলি, এটা কারণ হলো এই অপশনটা ওয়ার্ডে দেখায় বটে, অ্যাকচুয়ালি কাজ করে না এইভাবে। তবে হ্যাঁ, এই কাজ করারও জায়গা আছে সিলেকশন পেইনে। আপনাকে দিবে, যখনই কোনো অবজেক্ট আপনি তৈরি করবেন এখানে, ইনসার্ট করবেন, তখনই দেখেন এরকম আহ, একটা পেন, সিলেকশন পেনে গেলেই পেন দেখাবে এবং প্রত্যেকটা অবজেক্টকে এখানে নাম ধরে দেখাবে। দেখেন, এই যে ওভাল, ওভারটাতে এখানে দেখা যাচ্ছে যে চোখ মেলে আছে আর কি। আপনি বন্ধ করে দেন, ওভারটা দেখাচ্ছে না, আপনি ক্লিক দেন, আবার দেখাচ্ছে। একইভাবে ট্রায়াঙ্গেলটাকে আপনি যদি হাইড করতে চান, এখানে ক্লিক দিলেই সে হাইড হয়ে যাবে। হ্যাঁ, তো এই হলো ঘটনা, এটা কিন্তু একটা মজার অপশন। আর সিলেকশনের জন্য এখান থেকে আপনি একবারে হাইড করতে পারেন, একবারে অল শো করতে পারেন। আর সিলেক্টের জন্য কি করতে পারেন, একটা একটা করে ধরে সিলেক্ট করা যায় কিনা দেখুন। এই যে কন্ট্রোল টিপে ধরে একটা সিলেক্ট করার পর, এই যে সিলেক্ট হলো, আপনি যদি এখন কন্ট্রোল টিপে ধরে এখানে আরেকটা অবজেক্টকে এইখানে ক্লিক দেন, সে এখানে দুইটা কিন্তু সাদা হয়ে গেল, অর্থাৎ দুইটা সিলেক্ট হয়ে গেছে, দেখেন। তো এই কাজটা কিন্তু এমনিতেও করা যায়। যেমন এটা আপনি ক্লিক করলেন, সিলেক্ট হয়ে গেল, আবার কন্ট্রোল বাটন টিপে ধরে এটাকে সিলেক্ট করলেন, হয়ে গেল। এটা খুব সহজ কাজ। আচ্ছা, এখানে ছোট্ট একটা কাজ দেখিয়ে ফেলি, আমাদের আগামী দিনের জন্য সুবিধা হবে। অবজেক্ট গুলো যখন আমরা ইনসার্ট করব, তখন অ্যারেঞ্জমেন্টের জন্য কিছু
কাজ আছে, যেমন শেপ ফরম্যাটে যেতে যদি যাবো, গেলে পরে অ্যালাইনমেন্টের একটা কাজ করি আমরা, অ্যালাইন সেন্টার। একই লাইনে এসে চলে আসছে আরো একদম আহ, প্রথমে আমরা যেভাবে সাজাইছিলাম সেভাবে নিয়ে বুঝছেন? ঠিক এই পুরো শেপটা ঠিক মাঝখানে সে আসছে। এরকম অনেক কাজ করা যায়, এবং দুইটাকেই সিলেক্ট করা অবস্থায় আপনি আরো কাজ করতে পারবেন, যেমন গ্রুপ করে ফেলে যায়। আপনি যদি এখন যে কোনো জায়গায় রাইট ক্লিক করে গ্রুপ করেন, গ্রুপ করে ফেলা যায়, এখন সে পুরোটাই একসঙ্গে নিয়ে যাবে। এরকম অনেক কাজ আমরা শিখবো ইনশাআল্লাহ আগামী দিনে। তো আজকে থার্ড ক্লাস চলে গেল, আমরা মেইন যে টুল গুলো সব শিখে ফেলছি বলা যায়। ওটা বিশেষ করে হোম ট্যাবের ইনসার্টের কিছু কাজ আগামী দিনে শিখবো। যেমন শেপটার কিছু ধারণা আজকে অলরেডি পেয়ে গেলাম। এর মধ্যে একই ধরনের আহ, একটা কাজ হলো আইকন ইনসার্ট করা। আইকন এগুলো আসলে এইভাবে আইকন দেয়া থাকে, আপনি চাইলে এগুলোকে ইনসার্ট করতে পারেন। হ্যাঁ, এই লাইনটা কেমনে এখানে আনলেন দেখান একটু। কোনটা? এই লাইন। আচ্ছা, অ্যালাইনটা এনেছি। এই শেপে ক্লিক দিলেই শেপ ফরম্যাট আসবে, কেমন? হ্যাঁ। এখানে ক্লিক দিবেন, এইখানে দেখেন অ্যালাইনমেন্টের জন্য একটা আলাদা হুম, টুলই আছে, এবং এইখানে দেখেন অ্যারেঞ্জ। হ্যাঁ। শেপ ফরম্যাটের মধ্যে অ্যারেঞ্জ যে গ্রুপটা, এখানে অ্যারেঞ্জমেন্টের জন্য অনেকগুলো টুল আছে। তার মধ্যে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন পেন, এটা আমরা করেছি অলরেডি অন্যভাবে। এর মধ্যে একটা হলো এরকম অ্যালাইন করার জন্য, অ্যালাইন টু পেজ, অ্যালাইন টু মার্জিন, অ্যালাইন টু সেন্টার, অ্যালাইন রাইট, অ্যালাইন টপ ইত্যাদি। টপে যদি করেন একদম টপ এসে চলে আসলো, এবং এখানে এখানে যেহেতু গ্রুপ করা আছে, সে কিন্তু দুইটা অন্যভাবে দেখাতে পারতো। আনগ্রুপ করে দেন, এরপরে ছড়ায় ছিটায় রাখেন, দেখেন কি হয়। আপনি যদি দুইটাকে সিলেক্ট করেন, দুইটাকে সিলেক্ট করার পর যদি অ্যালাইনমেন্টে গিয়ে অ্যালাইন টপে দেন, দেখেন দুইটাই টপে চলে আসে। আবার যদি দুইটাকেই সিলেক্ট করা অবস্থায় অ্যালাইন মিডলে দেন, এটা ঠিক মাঝখানে চলে আসবে। আর অ্যালাইন বটম যদি দেন, এটা ঠিক বটমে চলে আসবে, দেখছেন? এই অ্যালাইনমেন্টের কাজগুলো এইভাবে আমরা করতে পারবো। আমরা আগামী দিনে শিখবো ইনশাল্লাহ এগুলো। সরি, ইনসার্টের আর দুই একটা জিনিস দেখাই। আমরা পিকচার ইনসার্ট করতে পারি এখানে। দিস ডিভাইস, অর্থাৎ এই ডিভাইসে যদি কোনো পিকচার রাখা থাকে, সবচেয়ে সহজ হলো এই পিকচারটাকে আনতে, তাই না? সেক্ষেত্রে আমরা যেই জায়গায় পিকচার রেখেছি, আমাদের তো জানা নিশ্চয়ই আছে যে আমরা কোথায় রেখেছি। সেই জায়গায় ক্লিক দিলেই সেই ফোল্ডারে গেলে আমরা এই পিকচার গুলো নিয়ে আসতে পারি। আমিও দেখানোর চেষ্টায় আছি। এই ছবিগুলোর যে কোনো একটা আমরা যদি নিয়ে আসি, যেমন ধরেন এই ছবিটা আনতেই পারি, বা এই ছবিটা অ্যাবস্ট্রাক্ট পিকচার। হ্যাঁ, এই ছবিটা এসছে কিন্তু একদম পুরো জায়গা দখল করে, তাই না? ওর যত বড় তত বড় জায়গা দখল করে নিয়েছে। ছবি যদি এরকম ইনসার্ট করার পর ছোট করতে চান, কখনই এইভাবে ধরে, অথবা ডানে ধরে, অথবা এই বামে ধরে, অথবা নিচে ধরে কখনো টানাটানি করবেন না। এতে ছবির শেপ ডিফর্ম হয়ে যাবে, শেপ নষ্ট হয়ে যাবে। উন্ডু দিলাম। এটা সব সময় ছোট বড় করতে হলে ওর যদি হাইট এবং উইডথ এর পার্সেন্টেজ ঠিক রাখতে চান, তখন এই কোণাগুলো ধরবেন, এইভাবে ধরে ছোট করবেন, দেখছেন? তাহলে ওর ফরমেশন চেঞ্জ হবে না, থেবড়া হয়ে যাবে না, দেখতে খারাপ লাগবে না ইত্যাদি। আর এইটাকে এরকম যে কোনো শেপ বা ছবি আনলে কি হয় দেখছেন, লেখাগুলো একদম যাচ্ছে তাই ভাবে সরে যায়, খুব বাজে দেখায়। ইভেন একটা শব্দের মাঝখানে সে ঢুকে গেছে। সেক্ষেত্রে কি করতে হয়, আমরা দেখেছি, আমি কাজটা করেছি না, আপনারা খেয়াল করেছেন হয়তো, লেআউট অপশন আছে একটা, অটো চলে আসে। এইখানে দেখেন উইথ টেক্সট র্যাপিং, এইখানে গেলে টাইট নামে একটা অপশন আছে, এইটাতে দিলেই হয়। সে কি করবে জানেন, ছবিটাকে রাখার পর ঠিক তার চারপাশে লেখাগুলোকে আসার অপশন দিয়ে ফেলবে, খুব সুন্দর করে জায়গা দিয়ে ফেলবে। আপনি এটা আর ছোট করেন, একটা প্যারাগ্রাফে এসে চলে আসলো। ইভেন প্যারাগ্রাফের শুরুতেই আপনি একটা ছবি রাখতেই পারেন। সাপোজ এটা যদি বাংলাদেশের মানচিত্র হতো, বাংলাদেশের ইন্ট্রোডাকশনে আপনি একটা সুন্দর বাংলাদেশের মানচিত্র আঁকলেন বা নিয়ে আসলেন, ভালো লাগবে না দেখতে? অবশ্যই ভালো লাগবে।
তো এরকম অনেক আইকন বা ছবি বা শেপ আমরা রাখতে পারি। হ্যাঁ, যেমন ন্যাচারাল রিসোর্সের মধ্যে বা যে কোনো জায়গায় আপনি যে কোনো জায়গায় রিলেটেড কোনো ইমেজ রাখতে এই কাজটা আমরা করতে পারবো। ইনসার্টে পিকচার দেখালাম, শেপ আমরা দেখেছি, আইকনও দেখলাম। 3D মডেল নরমালি লাগে না ওভাল এটা। শেপটা দিদি একবার দেখাতেন। ওভাল শেপটা এই যে শেপে ক্লিক দিবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রিসেন্ট ইউজড শেপের মধ্যেই পাবেন। আর আদারওয়াইজ নিচে চলে আসলেও এইগুলাতে পাবেন, এই যে দিচ্ছেন ওভাল। হ্যাঁ, তবে এখানে যেহেতু হ্যাঁ পাবেন, আপনি খামাখা নিচে যাবেন কেন? এইরকম অনেক রকম শেপ আছে। যেমন আচ্ছা, ওভাল শেপটা আপনি দেখতে যাচ্ছেন, এখানে একটা জিনিস বলে রাখি, একটা টিপ। সেটা হলো বিশেষ করে ওভাল কেন, যে কোনো শেপ আপনি যখন এরকম টানমেন্ট দেখছেন, এই কেমন হয়ে যাচ্ছে না? আপনার হাতে যদি হ্যাঁ এতটুকু অসঙ্গতি থাকে, তাহলে একেবারে গোল হবে না, ঠিক না? তো হ্যাঁ। তাহলে এমন কোনো উপায় আছে কিনা যে আপনার এটা একদম গোল হবে কোনো সমস্যা ছাড়া? আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? শেপে এই ওভালটাই ধরি, ওভালটা এরকম দেখতে বোঝা যায় পরিষ্কার যে কি হলো। আপনি শিফট বাটন টিপে ধরবেন এটাকে। ড্র করার আগে শিফট, কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে কাজটা করবেন, দেখেন কি হয়। আমি যদি চেপে ধরি, এখন দেখেন, চাইলেও আপনি থাবড়া নষ্ট করতে পারবেন না, একদম সুন্দর শেপে থাকছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা দিক দেখেন। দিয়ে আছে। এক্স্যাক্ট, এটা নষ্ট হবে না। হ্যাঁ, আচ্ছা, ওকে। ইভেন এটা আমরা কিন্তু লেখার পিছনেও দিয়ে দিতে পারি, কিভাবে জানেন? এই দুইখান থেকে, এখান থেকেও দিতে পারি, এই যে ব্যাক ব্যাক টু টেক্সট, ওকে, বিহাইন্ড টেক্সট, অথবা স্ট্যান্ড বিহাইন্ড যদি ব্যাকওয়ার্ড দিই, এটা অবশ্য অন্য জিনিস। এটা হলো যে একাধিক লেয়ার থাকলে, একাধিক শেপ থাকলে, দুটার যদি এক জায়গায় আনা হয়, তখন এটা করা হয়। এইটা দিই, দেখেন ঠিক লেখার পিছনে এসে চলে গেছে, দেখছেন? লেখার পিছনে গেলে একটা ঝামেলা আছে, অনেক সময় সেটাকে আর ধরতে পারবে না, দেখছেন? সে ক্লিক দিলে যে ধরা যায়, এটা ঝামেলা হয়ে যায়। সেক্ষেত্রে দেখি হেল্প করে কিনা। হেল্প ডাইরেক্টলি করে না। এই যে সিলেকশন পেইনে গেলে, এই যে দেখছেন, এইবার সিলেক্ট করা যাচ্ছে। তো এই পেনটা হেল্পফুল সবচেয়ে বেশি যখন কোনো শেপ আর কোনো লেখার পিছনে অথবা অন্য কোনো শেপের পিছনে চলে যায়, তখন এই সিলেকশন পেনটা খুব হেল্প করে। ওকে, তাহলে আজকে কি আমরা রাখতে পারি এই পর্যন্ত, নাকি আর কিছু দেখাবো? অনেক টাইম নিয়েছি, প্রায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা নেইনি অবশ্য। আপনারা দেরিতে জয়েন করছেন ক্লাসে, প্লিজ অনুরোধ করছি ক্লাস টাইমলি জয়েন করলে, যারা টাইমলি জয়েন করছে তারা খুশি হবেন, তাদেরকে কষ্ট দেওয়া হবে না। হ্যাঁ, ক্লাসটা ঠিক টাইমে শুরু করে আমরা ঠিক টাইমে শেষ করতে পারি। আপনারা একটু স্মরণ রেখে ক্লাসটাকে মহিমান্বিত করবেন, সময়টাকে দাম দেবেন। হ্যাঁ, এই শেপ গুলো আমরা ইউজ করতে পারি। ইভেন্ট টেক্সট বক্স এখানে আছে। হ্যাঁ, অনেক ধরনের শেপ আছে, এগুলো আপনারা নাড়বেন চাড়বেন, কেমন? নিজেরা যদি নাড়াচাড়া করেন, তখন কিন্তু অনেক সুন্দর সুন্দর আইডিয়া আসবে। যেমন এখানে দেখেন কি সুন্দর একটা শেপ। হ্যাঁ, শেপটা সুন্দর না? ঠিক কি ঠিক না বলেন? সুন্দর না? বলছেন না কথা। ওকে, দেখেন এবার আমি আরেকটা অপশন নিয়ে, আপনাদের ভালো লাগবে। এই শেপটা যদি রং চেঞ্জ করে দেখেন কেমন হয়। আমরা তো বলিনি যে রং চেঞ্জ করা যায়, তাই না? দেখছেন কি সুন্দর লাগছে? এইভাবে এগুলা নিয়ে রীতিমতো মজা করবেন তা আপনার। এই শেপে যে চারপাশে ডট আর একটা অ্যারো আসে, এটা কেমনে আসে? কোনটা কোনটা? এইটা ডট, তারপরে অ্যারোটা, বাকি একটা অ্যারো আছে, এটা কেমনে আসে? কোনটা এরো? এই যে এটার কথা বলছেন কি? এটা না, যে ডটটা, চারটা ডট, ছয়টা ডট, এই ও, এই কার্টুনের ডট গুলো, এইটা এটা, পাশে। হ্যাঁ এগুলো হ্যাঁ এগুলো তো অটো আসবে, আপনি যে কোনো শেপ নিলেই এটা আসবে। এটা অপশন দেয়াই আছে যাতে আপনি কাজ করতে পারেন। এই এরকম আরেকটা এক্সট্রা ডট আছে এবং এক্সেপশনাল ডট আছে, দেখছেন হলুদ? এটা হলুদ ডটটা ভিন্ন কাজে লাগে, এই শেপে নাই, কিন্তু এই শেপে আছে, দেখেন। দেখেন কি কাজে এটা লাগে। অটোমেটিকই আসে। রাইট, রাইট, আপনি শেপ দিলেই সে চলে আসবে। দেখছেন এটা দিয়ে কি করা যায়? আপনি এটাকে ঠিক মাঝখানে দেওয়া থাকে, তো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। দেখছেন কিভাবে চেঞ্জ করতে পারেন? দেখছেন?
এই কিসের কি হয়ে গেল, আর এই বাটনটা এইভাবে কাজ করে। তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে না, কারণ ওটা তো একই একই রং। এইটাতে বোঝা যাবে যে আসলে কোন দিকে ঘুরে কোন দিকে যাচ্ছে, তাই না? এরকম এই বাটনগুলো কাজে লাগানোর বাটন। ঠিক আছে, তাহলে আজকের বিগত স্যার ক্লাসের যে আজকে কোনো ক্লাস। ক্লাসটার রেকর্ডিং দিয়ে দিন। শিওর। আচ্ছা, প্রিভিয়াস রেকর্ড গুলো পাচ্ছেন তো, দেখছেন তো, আপনারা প্র্যাকটিস করছেন কিনা? এবং স্যার ক্লাস ওয়ানের রেকর্ডিংটা একটু ঝাপসা ঝাপসা আসছে, ওটা একটু দিয়ে দিন। আচ্ছা, রেকর্ডিং প্রথম ক্লাসেরটা। ঝাপসা আসছে তাই কি? রেকর্ডিং আর তো সেকেন্ড টাইম সুযোগ নেই, কারণ আমরা যখন ক্লাস করি জুম নিজেই রেকর্ড করে। তো ওই রেকর্ডটা আমি দেখব আসলে আপনার আহ ঝাপসা সত্যি কিনা। যদি সত্যি রেকর্ডিং এ ওইরকম হয় তাহলে কিছু করার থাকে না, আমার মনে হয় না ঝাপসা। আপনার ল্যাপটপে দেখেছেন কিনা ভিডিওটা? ল্যাপটপে দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। হতে পারে রেজলিউশন কমের কারণে একটু হয় এরকম। জি। ওকে, রেজলিউশন যদি কম হতো, একই রেজলিউশনে সবগুলো রেকর্ড করছে জুম, একই রকম হওয়ার কথা। আচ্ছা, আমি দেখবো তারপর। হ্যাঁ, ক্লাস ওয়ানটা কিন্তু ইউটিউবে দেওয়া আছে, এই 2 নম্বরটাও ইউটিউবে দিয়েছি। 2 নম্বরটা লিঙ্ক 2বার দেওয়া হচ্ছে আপনাদের গ্রুপে। ভিডিওগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আচ্ছা, আজকে একটা কাজ দেই, আপনারা সবাই আছেন কিনা? আপনারা এরকম একটা ফাইল তৈরি করবেন, যে ফাইলটার হেডিং তৈরি করবেন। হেডিং 1 2 3 তিনটাই প্রয়োগ করবেন। তারপর এই লেখার ভিতরে এই ফন্ট গ্রুপের কাজ করবেন, বিভিন্ন কাজ করবেন, আপনাদের ইচ্ছা মতো কাজ করবেন। ডকুমেন্টটা এত বড় হওয়ার প্রয়োজন নাই, ছোটখাটো যে কোনো ডকুমেন্ট হলে 2 1 পৃষ্ঠার হলেই হবে। আমি যেটা দেখতে চাচ্ছি আর কি, যে আপনারা লেখার উপরে কাজ করতে, যেমন এই কাজগুলো, হ্যাঁ, এখানে কিন্তু অনেক কাজ আছে, কাজ করা হয়েছে। হ্যাঁ, এই শেড দেওয়া, তারপর আহ, এখানে ব্লার করা, আহ, এরকম অনেক কিছু আছে। ইটালিক করা, বোল্ড করা, ফন্ট ভিন্ন ভিন্ন ফন্ট করা প্রয়োজনে, আহ, প্রত্যেকটা সেন্টেন্স আলাদা ফন্টে দিলেন, বড় ছোট করলেন, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট করলেন, 2 একটা এরকম স্ট্রাইক থ্রো করলেন, বোল্ড করলেন, ইটালিক করলেন, আন্ডারলাইন করলেন। এইভাবে যা আহ, যতগুলো কাজ করতে পারেন আর কি, একটা ডকুমেন্টে, একই ডকুমেন্টে সবগুলো কাজই করার চেষ্টা করবেন। আমরা এই কাজটা আপনাদের আগামী ক্লাস কবে? বৃহস্পতিবার, তাই তো? স্যার এখন থেকে ক্লাস কোন কোন দিন হবে? আচ্ছা, আমি শনি বৃহস্পতিবারে তো বহাল রেখেছি, কিন্তু আপনাদের অনেকেরই আপত্তি ছিল বিধায় আমরা একটু ভোটাভুটির চেষ্টা করেছি। এখন কারো আসলে শনিবার বৃহস্পতিবারটাই সুবিধা, অনেকের জব আছে, যাদের শুক্র শনি ছুটি, তাদের জন্য স্যার আসলে আমার তো শনিবার। শনিবার আর বৃহস্পতিবারই সুবিধা মনে হয়। আচ্ছা, কিন্তু উল্টা উল্টাটাও আমা- আছে। আ- আমাদের কাছেও আমাদের ওই যে অফিস জব আছে তো, শনিবার আর বৃহস্পতিবার বন্ধ থাকে, বাচ্চাদেরও পড়ার চাপ কম থাকে। এই বিষয়টা হ্যাঁ, আমরাও হ্যাঁ, চাইছিলাম শনিবার বৃহস্পতিবার হইলে বেটার। হ্যাঁ, জি জি জি, এটা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আর একটা ঝামেলা কারো কারো উল্টাটা আছে আর কি, সেটা হলো যে অনেকে এমন জায়গায় জব করেন, তারা আশেপাশে বাড়ি হয়তো চলে যান ওই দিন অফিস থেকে বৃহস্পতিবারে, ফলে ওনাদের বৃহস্পতিবারেও ক্লাস ধরতে সম্ভবই হয় না অনেক সময়। আর শনিবারে হয়তো ধরতে পারেন, কিন্তু দেখা যায় যে আহ, ক্লান্তি নিয়ে অফিস করার পর ক্লাস ভালো করে করতে পারেন না, এই একটা অসুবিধা আছে আর কি। তো তারপরেও আপাতত থাক, শনিবার বৃহস্পতিবার দেখা যাবে কি করতে। তো আমরা চাচ্ছি, যেটা আজকে কি বার, রবিবার কি, সোমবার, আজকে আজকে সোমবার। সোমবার। হ্যাঁ, সোমবার, জি। মঙ্গল বুধ বৃহস্পতি, আপনারা আগামী 3 দিনের মধ্যে এই কাজটা একটু কাইন্ডলি করুন, হোমওয়ার্কটা 3 দিন লাগায় না, বুধবারে দিয়ে দিয়েন সবাই। হোমওয়ার্কটা একটা ওয়ার্ড ফাইলে এই কাজগুলো করবেন, যতগুলো আমরা শিখছি সবগুলোই একটু একটু করে টাচ করে কাজগুলো করার চেষ্টা করে ফাইলটা আমাকে পার্সোনালি দিয়েন, গ্রুপে দিয়েন না।
বুঝাতে পেরেছি আশা করি। তো ঠিক আছে, আজকে আমরা ক্লাস শেষ করি। কোনো প্রশ্ন ছিল কি গত যে হ্যাঁ, কোনো এত ক্লাসে? বড় প্যারাগ্রাফ তো লিখতে পারবো না। আচ্ছা, লিখতে না পারলে আমি যে ফাইলগুলো দিয়েছি ওখান থেকে লেখা কালেকশন করে নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আমি এই ফাইলটা দিয়ে দিব কেমন, এখান থেকে অংশ বিশেষ বা পুরো ফাইলটাও ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে নিজের মতো করে সাজাতে হবে। আচ্ছা, এক কাজ করবো, আমি ফাইলটা ডাইরেক্ট দিব না, এই ফাইলটা আমি প্লেন টেক্সট বানাই দেবো কেমন, তাহলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।